আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সম্মানিত দর্শক শ্রোতা, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফালী আক্তার সেতু, অ্যাপারচার ও এনএম ট্রাস্টের যৌথভাবে আয়োজন করোনাকালে আলাপন অনুষ্ঠানের ৭ম পর্বে। প্রিয় দর্শক, আশা করি এই করোনাকালে সকলে নিরাপদে আছেন, আজকের দিনটিতে ভালো আছেন ও সুরক্ষিত আছেন। সকলের জন্য শুভকামনা করছি। যারা এই অনুষ্ঠানটি দেখেন দেশ ও দেশের বাইরে থেকে, তারা সকলেই আমাদের খুব পরিচিত প্রিয় মানুষ, কেউ অনুজ, কেউ অগ্রজ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং যারা পরে এসে আমাদের সাথে যুক্ত হবেন, তাদের সকলকে অনেক অনেক প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধিতা, বিশ্ব প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে কথোপকথনে স্বাগত জানাচ্ছি। আপনাদের মূল্যবান প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করবে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আশা করছি আপনারা সবাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের আজকের অতিথিকে ডেকে নেওয়ার আগে আমি ডেকে নিচ্ছি বরাবরের মতো মঈন ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার আমাদের নিয়মিত আয়োজনে চলে আসলাম। হ্যাঁ, ধন্যবাদ। সেতু। মঈন ভাই আমাদের বরাবরের মতো করোনাকালে আলাপন অ্যাপারচার ও এনএম ট্রাস্টের যৌথ আয়োজন করছে। আমার সাথে বরাবরের মতো আছেন এনএম ট্রাস্টের প্রতিষ্ঠাতা এস এম মঈন আহমেদ, মঈন ভাই। আমরা দুজন বরাবরের মতো আপনাদের সাথে আজকে থাকবো। সেতু, আমার মনে হয় বদরুন্নাহার তমা একজন ঢুকছে, উনাকেও যদি আমরা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, কেউ আচ্ছা, ইশারা ভাষার জন্য আমরা আজকে আফরোজা মুক্তাকে স্ক্রিনিয়ারে যান, স্ক্রিনিয়ারে পাইনি অসুস্থতার কারণে, দেখছি আমরা কাউকে যুক্ত করতে পারছি কিনা। হ্যাঁ, ওইখানে স্ক্রিনিয়ারে গেলে পরে আপনার ওখানে চলে আসবেন আপনি। আপনি ওইটা ক্লিক করলে পরে আচ্ছা, আমি এখনো পাইনি। লাইভ স্টুডিওতে আপনি দেখেন, লাইভ স্টুডিওতে যাবেন। হ্যাঁ, লাইভ স্টুডিও। হ্যাঁ, হ্যাঁ, ওখানে ঢুকে যান। হ্যালো। হ্যাঁ মঈন ভাই, আমরা তাহলে আমাদের আজকের অতিথি আমাদের আজকের এ পর্বে নবীন ও অভিজ্ঞ নেতৃত্ব স্থানীয় কর্মীর জেরে আছেন তাহমিনা রহমান, জাতীয় জেন্ডার ও সক্ষমতা বৃদ্ধি বিশেষজ্ঞ ইউএন উমেন, ও মোশাররফ হোসেন, পরিচালক বৈশ্বিক নীতি প্রভাবন ও গবেষণা, এডিডি ইন্টারন্যাশনাল। আমরা যুক্ত করে নিচ্ছি। স্বাগত জানাচ্ছি তাহমিনা আপা, মোশাররফ ভাই, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের আজকের ইশারা ভাষা আর কারিগর বলবো, ধন্যবাদ। আলোচক বদরুন্নাহার তমা। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আছেন আমাদের সাথে বদরুন্নাহার তমা। আমাদের বরাবরের মতো আফরোজা মুক্তা আমাদের সাথে ছিলেন, উনি অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারছেন না। তার জন্য আমরা দ্রুত সুস্থতা কামনা করছি। মোশাররফ ভাই ও তাহমিনা আপাকে করোনাকালে আলাপন অনুষ্ঠানের ৭ম পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন ও সুরক্ষিত আছেন। জি, আপনাদের দোয়ায় ভালোই আছি ইনশাআল্লাহ। বাট বাংলাদেশ নিয়ে অনেক সময় চিন্তা হচ্ছে, মানে সমস্যাটা তো গোটা পৃথিবী। আমরা ছোট্ট করে তাহমিনা আপাকে আর মোশাররফ ভাইকে, গুণী মানুষদেরকে একটু ছোট্ট করে
পরিচিতি করাই দিতে চাচ্ছি। তাহমিনা রহমান বর্তমানে ইউএন ওমেনে কর্মরত আছেন, জাতীয় জেন্ডার ও সক্ষমতা বৃদ্ধি বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশে। মোশাররফ হোসেন অ্যাকশন অন ডিসেবিলিটিজ অ্যান্ড ডেভেলপমেন্ট এডিডি ইন্টারন্যাশনালে কর্মরত যুক্তরাজ্যে। এডিডি ইন্টারন্যাশনালের বৈষয়িক নীতি প্রভাবন ও গবেষণা পরিচালক। ব্যক্তি জীবনে দুজনেই শিশুকাল থেকে প্রতিবন্ধিতার মোকাবেলা করেছেন এবং প্রতিবন্ধিতা বিষয়েই দেশে বিদেশে কাজ করে চলেছেন। যুক্তরাজ্যের ইস্ট ইংলিশ স্কুল থেকে জেন্ডার বিশ্লেষণে স্নাতকোত্তর করা তাহমিনা রহমান অক্সফাম আইআরসি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির হয়ে বাংলাদেশে, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সোমালিয়া প্রতিবন্ধিতা বিষয়ে কাজ করেছেন। জেন্ডার সক্ষমতার লক্ষ্য নিয়ে কাজ করার পাশাপাশি প্রতিবন্ধিতার আতস কাছে যে কোনো কর্মসূচি বিশ্লেষণে ও তার দিক নির্দেশনায় উল্লেখযোগ্য কাজ করে চলেছেন তাহমিনা রহমান। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের নানান কাজ ও তাহমিনার নিয়মিত কাজেরই অংশ, আর তা উল্লেখযোগ্যভাবে দুর্যোগ ও সংঘাতময় পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতায় সমৃদ্ধ। যুক্তরাজ্যের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে স্নাতকোত্তর মোশাররফ হোসেন বাংলাদেশে এডিডির দেশীয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন 20 বছর, 1994 থেকে। এ সময়ে তিনি তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী মানুষদের সংগঠন ডিপিও গড়ে তোলায় উল্লেখযোগ্য কাজ করেন, যার সুবাদে প্রান্তিক পর্যায়ের অনেক প্রতিবন্ধী মানুষ ব্যক্তিগত পর্যায়ে ও সাংগঠনিকভাবে নিজেদের অধিকার আদায়ে নানান পরিসরে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রতিবন্ধিতা বিষয়সমূহের যথাযথ অন্তর্ভুক্তিতে তার সবিশেষ অবদান আছে। জাতিসংঘের আন্তর্জাতিক প্রতিবন্ধিতা ও উন্নয়ন কনসোর্টিয়ামের সদস্য হিসেবে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিবন্ধিতা বিষয়ক টেকসই উন্নয়ন কাজে তিনি নীতি ও পদ্ধতি ও কৌশলগত পরামর্শ দিয়ে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গুণী মানুষদের খুব কম সময়ের মধ্যে আসলে চেষ্টা করেছি। তারপরে মঈন ভাইয়ের হাতে ছেড়ে দিচ্ছি আপনাদের সাথে আলোচনা শুরু করার জন্য। সেতুকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে। হ্যাঁ, আসলে আমরা দুইজন অতি গুণী মানুষকে আজকে একসাথে পেয়েছি এবং আমার মনে হয় বাংলাদেশের প্রতিবন্ধিতা বিষয়ের যে কোনো বিশ্লেষণে এই দুজন মানুষ একসাথে জোর বাঁধলে পরে সারা মানে পুরো কাজ সব অর্ধেক হয়ে যায়। প্রথমেই অর্ধেক হয়ে যাবে শুধু এই দুটো মানুষ যদি জোর বাঁধে। এরকম গুণী মানুষদেরকে পেয়ে খুব ভালো লাগছে। আমি একটু করে বলে নিই, আমার এই মানে এই আমরা যে আলোচনা করোনাকালে আলাপটা শুরু হয়েছে জুলাই থেকে। শুরু হওয়ার পিছনে কারিগর হলো শেফালি আক্তার সেতু। আমি তার সাথে কাজ করেছি এক সময়, এবং তার এবং আবুল কাসেম দুইজন আলোকচিত্রী, তারা যে অ্যাপার্চে যে সংগঠন দাঁড় করেছে সেই সংগঠন, এবং আমাকে যখন বললো যে আপনি কিছু কাজ করবেন কিনা, তখন আমি বললাম যে আমি একটা সংগঠন দাঁড় করাই। আমি আমার বাবা মার নামে একটা এনএম ট্রাস্ট বলে একটা ট্রাস্ট দাঁড় করানোর চেষ্টা করছি, এবং এই আমরা খালি হাতে আমাদের এই আয়োজন শুরু করেছি। এবং আমার কাছে অবাক লেগেছে, আমি যে মানুষগুলোর কাছে গেছি তারা বলেছে অবশ্যই আমরা এই কাজের সাথে যুক্ত হব। গুণী মানুষদের মানে আমি বলবো অভিব্যক্তি আলাদা। এই জুলাই মাস থেকে আমরা প্রতি বৃহস্পতিবার এই আলোচনাটা করছি। আমাদের এই আমি অ্যাপার্চার সম্পর্কে একটু কথা বলে নিতে চাই। মানে অ্যাপার্চার আসলে কাজ করে ছবি নিয়ে, এবং ছবি বানায় এবং আলোকচিত্র স্থির এবং চলমান দুটো ধরনের আলো নিয়েই কাজ করে, এবং কম্পিউটার, ডিজিটাল, অনলাইন এবং অফলাইন, প্রিন্ট সব ধরনের যোগাযোগের অনেক নানান ধরনের কাজে অ্যাপার্চারের দক্ষতা আছে। আমি যে অল্প কথায়
মোশাররফ ভাইকে এবং তাহমিনাকে সেতু বোঝানোর চেষ্টা করেছে, সেটা আসলে খুবই কম। আমি বলবো যে সুযোগ পেলেই এই দুজন মানুষ যদি তাদের কাজ সম্পর্কে একটু বাড়তি কিছু বলেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের প্রশ্ন বেলার ভেতরে নেই, চলার মাঝামাঝি এইগুলাকে যোগ করতে হবে। আমি প্রথম অবস্থায় যেটা বলতে চাই, আপনারা দুজনেই মানে কি দুজনেই এক জায়গায় খুব মানে কি মানে কি অনন্য সাধারণ। দুইজনই হলো কিন্তু দেশে বিদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাথে কাজ করেছেন দীর্ঘমেয়াদে। বাংলাদেশে যেরকম শুনলাম যে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, এবং এর ভেতর থেকে আপনি দেশীয় আঞ্চলিক নীতি কর্মসূচি এবং মানে এগুলোর যে সাফল্য অর্জন ব্যর্থতা এগুলা বিশ্লেষণ করার আপনাদের সুযোগ হয়েছে অনেক বেশি। আমরা সেই অভিজ্ঞতাগুলো জানতে চাই, কিছুটা জানতে চাই। এটা আজকের আলোচনা আমরা বলছি যে বিশ্ব প্রেক্ষিতে বাংলাদেশে প্রতিবন্ধিতা। বিশ্ব প্রেক্ষিতে মানে কি আপনারা দুজনের আসলে অভিজ্ঞতা শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর প্রতিবন্ধী জনগোষ্ঠী কিভাবে কাজ করছে, কোন দেশ কিভাবে কাজ করছে, কোন দেশের কাজের ধরনে কি কি ফলাফল আসছে, সেগুলো আপনারা জানেন। আমরা আমাদের আজকের দর্শক শ্রোতা এবং আমাদের যারা পরবর্তীতে যারা এটা দেখবে, সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যারা কাজ করছে তাদের সাথে তাদের জন্য আমরা আজকে এই আয়োজন করেছি। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। শুরুতেই আমরা একটু বলবো, তাহমিনা আগে বলুক বা মোশাররফ ভাই আগে বলুক, দুজন নিজে আপনারা ভাগাভাগি করে আগে পরে বলতে পারেন। শুরুতেই আপনাদের নিজেদের চ্যালেঞ্জ গুলো একটু শুনবো, ছোট করে যদি বলেন, একটু অতীত স্মৃতি রোমন্থন করেন। বাংলাদেশে বড় হয়েছেন, যে চ্যালেঞ্জ গুলা দেখেছেন, যে চ্যালেঞ্জ গুলো পার হয়ে আপনি আজকের এই অবস্থানে আপনারা এসেছেন, আমার মনে হয় সেই গল্পগুলাও কম মানে উত্তেজক না, এবং সেখান থেকে সেই প্রেক্ষিতে আপনাদের কাজগুলোকে যদি আপনারা ব্যাখ্যা করেন দেশের বাইরে, আমরা মনে হয় উপকৃত হব। আমি জানতে চাইবো মূল চ্যালেঞ্জ গুলা কি ছিল এবং মূল চ্যালেঞ্জ গুলো আপনারা কাটালেন কিভাবে, মানে ঠিক কোন জিনিসটা এখানে মেজর, মানে কি আমি বলবো প্রধানতম ক্রিয়ানকটা কি ছিল? শিক্ষাটা কিভাবে হলো, কাজটা কিভাবে আপনারা পেলেন, শুরু করলেন কিভাবে, নাকি আপনাদের পারিবারিক অনেক সহায় সম্পত্তি ছিল, আপনারা ওই জায়গা থেকে আপনারা এই কাজগুলো আপনাদের আজকের পর্যায়ে আপনারা টেনে আনতে পেরেছেন? শুরু করি আপনাদের কথা দিয়ে। জি, আমি তাহমিনা আপাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি বলবে, আমি ওনাকে অনুসরণ করব। আমি জানি ওনার গল্প খুবই ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মঈন ভাই, থ্যাংক ইউ মোশাররফ ভাই, সেতু, সবাইকে, তোমাকে থ্যাংক ইউ। আমি যেটা একটু হাইলাইট করতে চাই, যেটা মঈন ভাই বলছিলেন যে পরিবার কি অনেক রিচ ছিল কিনা, আমি যেটা বলবো যে ইকোনমিক দিক থেকে আমার পরিবার রিচ ছিল না, কিন্তু যে জায়গা থেকে আমার পরিবার রিচ ছিল সেটা ছিল যে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে একজন হিউম্যান বিং হিসেবে তৈরি করা, তা ফ্যামিলি যা সাপোর্ট যেরকম লাগে সেই জিনিসগুলো আমার অনেক বেশি ছিল, যার কারণে আমি অনেক প্রতিবন্ধিতা, যেগুলো প্রতিবন্ধকতা, যেটা আমাকে বিভিন্ন সময় আমার কাজে বাধাগ্রস্ত করেছে, আমার শিক্ষায় বাধাগ্রস্ত করেছে, সেই জায়গাগুলো আমি ওভারকাম করতে পেরেছি। তাও যদি বলি, ওভারকাম করার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা যায় যে আসলে আমার যেই প্রিপারেশন নিয়ে আমার যেরকম রেজাল্ট হওয়া উচিত ছিল আমি সেরকম করতে পারিনি। তো এর পিছনে অনেক কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারের অসুবিধা, যেটা আমার ফ্যামিলি থেকে করার কিছু ছিল না। আমার ফ্যামিলি যেটা করেছে যে আমাকে সবসময় মোরাল সাপোর্ট দেওয়া, সেটা আমি সবসময় পেয়েছি। আমি বলবো যে একটু বেশিই পেয়েছি আমার অন্যান্য ভাই বোন অন্যদের তুলনায়। এবং আমি কখনো আমার ফ্যামিলিতে আমি যখন বড় হয়েছি, আমি কিন্তু কখনো ফিল করি না যে আমি ডিসক্রিমিনেটেড হয়েছি। কিন্তু আমি যখন ফ্যামিলির বাইরে এসে ইন্টারাকশনটা শুরু করলাম, তখনই আমি আস্তে আস্তে একটু করে আমি ডিসক্রিমিনেশন বুঝতে শুরু করেছি। আমি যখন স্কুলে যাই, আমি হাঁটতে পারি না, আমি হয়তো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি না, তখন আমি বিভিন্নভাবে যেটা শুনেছি যে মানে দেখেছি যে টিজ করা, যেটা সবচেয়ে বেশি
ডিমোরালাইজ করতো ছোটবেলায়, সেটা হচ্ছে যে টিজ করা, কেন আমি এরকম হাঁটি, কেন আমি এরকম লিখি, এরকম। কিন্তু আমাকে তখন শিক্ষক যারা ছিলেন তারাও কিন্তু সেই ডিমোরালাইজেশনের জায়গা থেকে আমাকে কিন্তু টেনে আনতে পারেননি। আমার ফলে যেটা রেজাল্ট যেটা হয়েছিল যে আমি বিভিন্ন সময় কিন্তু আমি স্কুল থেকে অ্যাবসেন্ট থাকতাম, পরীক্ষার সময় পরীক্ষা দিতাম। তো এই জায়গাগুলো যেটা আমাকে একভাবে ডিমোরালাইজ করেছে, আরেকভাবে কিন্তু আমাকে আমার কনফিডেন্স তৈরি করেছে, আমাকে বুস্ট আপ করেছে যে আমি আসলে বুঝতে চাই যে পৃথিবীটা কি শুধুমাত্র অ্যাক্সেসিবিলিটি বা যারা সো কল হাঁটতে পারে ওদের জন্যই, নাকি আমরাও আছি, সেখানে কি মেধার কোনো দাম নাই, বা সেখানে কি উইল পাওয়ার, উইল ফোর্স, এগুলোর কি কোনো দাম নাই? আমার এরকম একটা ভিতরে সবসময় আমার ভিতরে কাজ করতে, এখনো কাজ করে। তো সেই জিনিসটা হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্টের সাথে কিন্তু আমার উইল ফোর্স একটা বড় জিনিস, যেটা আমাকে বিভিন্ন সময় আমার অ্যাক্সেসিবিলিটি এনশিওর করার জন্য, আমাকে ইনোভেটিভ হওয়ার জন্য হতে আমাকে অনেক বেশি হেল্প করেছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে ওখানে রিচ হওয়ার চাইতেও মোরাল সাপোর্ট, ফ্যামিলির মোরাল সাপোর্ট, তারপরে নিজের ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত ইচ্ছা, তারপরে ইনোভেটিভ হওয়া, এগুলি অনেক বেশি জরুরি। পয়সা তো ইকোনমিক কন্ডিশন অফকোর্স ইটস আ বিগ ফ্যাক্টর, কিন্তু এটা না থাকলে যে আর কিছু হবে না সেটা কিন্তু না, এটার সাথে আরো অনেক কিছু লাগবে, যেগুলো না হলে ইকোনমিক ফ্যাক্টর অনেক সময় কাজ করে না। তো এই হচ্ছে আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার এক্সপেরিয়েন্সের কথা বলছি। আর যদি বলি যে এখনো পর্যন্ত কি আমি যদি বলেন যে এটা আমার অ্যাচিভমেন্ট, বাট আমি এটা দেখি যে এটা তো আমার নর্মালি আমি এরকম হওয়া উচিত ছিল, তো এটাকে আমি ওরকম বড় করে দেখতে পারি না। তো আমি যখন এখনো দেখি যে এমন এমন জায়গাতে এসে আমাকে আসলে চ্যালেঞ্জ গুলো ফেস করতে হয়, যেগুলো তখন আমার মনে হয় যে আসলে আমার 20 বছর 30 বছর বা 40 বছর আগের জীবনের সাথে এখনের জীবনের খুব একটা যে পার্থক্য, সোশ্যাল সিচুয়েশন যে খুব বেশি পরিবর্তন হয়েছে, আমি কিন্তু সেটা দেখি না। আই মিন ইন টার্মস অফ অ্যাটিটিউড আমি সেটার খুব একটা পার্থক্য খুঁজে পাই না। তো আবার যদি দেখি যে পার্থক্য যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে কিছু পলিসি তৈরি হয়েছে, পলিসি বই খাতাতেই রয়েছে, কাগজপত্রেই রয়েছে, কিন্তু ওটার ইমপ্লিমেন্টেশনের জায়গা আমার কাছে এখনো অনেক দুর্বল মনে হয়। সেক্ষেত্রে যেই প্রতিবন্ধী শিশু, মেয়ে, ছেলে যারা পরিবারে আছেন, আমি বুঝতে পারি যে তাদের স্ট্রাগলটা কত যদি তাদের ফ্যামিলি থেকে সাপোর্টটা না থাকে। আবার ফ্যামিলি সাপোর্টের জায়গাতে আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, ফ্যামিলি সাপোর্ট সবসময় সিম্প্যাথির জায়গা থেকে থাকে বেশিরভাগ পরিবারেই, যেটা আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তির সম্পূর্ণ অথবা স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে খুব একটা সাপোর্ট করে না। মানে সিম্প্যাথেটিক অ্যাটিটিউড, আমি বলবো যে ওটা যদি এমপ্যাথি হয়, অ্যাপ্রোচটা যদি মোর ইনক্লুসিভ হয়, তাহলে কিন্তু এই পরিবারের সাপোর্ট গুলো অনেক বেশি কাজ করে। এই ছিল আমার স্ট্রাগল, এবং আমি এভাবেই আমার স্ট্রাগলটাকে ওভারকাম করার চেষ্টা করেছি। আর এই প্রসেসে আমি আর একটু যেটা বলতে চাই, আমি এই প্রসেসে কিছু বন্ধু বান্ধব, কিছু সংগঠন পেয়েছি যারা অ্যাটলিস্ট আমি কথাগুলো বললে আমার কথাগুলো শোনার মতো তাদের ধৈর্য ছিল, তাদের মানসিকতা ছিল। এইসব কারণেই কিন্তু আমি আমার বিভিন্ন সময় আমার চলার পথে অনেক পরিবর্তনের চেষ্টা করেছি, কিছু পরিবর্তন হয়েছে, আবার কখনো কখনো শুধু আমার ব্যক্তি পর্যায়ের পরিবর্তন হয়েছে, সার্বিক পরিবর্তন যেটা সেটা হয়নি। এই হচ্ছে আমার মানে এই পর্যন্ত আসার যে আমার স্ট্রাগল, সেই স্ট্রাগলের গল্পটা বললাম। থ্যাংক ইউ মহিন ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। মোশাররফ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। ওকে, আই থিংক তামিনা আপা খুব সুন্দর বলেছে ওনার জীবনের কাহিনী। ধন্যবাদ। আমাদের প্রত্যেকজন প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিরই জীবনই হচ্ছে এক একটা স্টোরি। আমরা এক এক ভাবে বড় হয়েছি, এক এক ভাবে সংগ্রামকে মোকাবিলা করেছি, করে
আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তবে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের দুজন সম্পর্কেই খুব অনেক বেশি বলেছেন, হয়তো আমরা অতটুকু প্রাপ্য নই আর কি। দেশে কিছু কাজ করেছি দেশের মানুষের জন্য, দেশের জন্য, যেটা আবার আমরা নিজেরাও ওটার উপকার ভোগী। এখন একটু বিশ্ব পরিক্রমায় দেশের বাইরে এসে কিছু কাজ করছি, সেই সুযোগটা তৈরি হয়েছে, যার জন্যই আমাদের হয়তো আসা সম্ভব হয়েছে। আমি খুবই ইমপ্রেস হলাম, তামিল আপা অনেক দেশে কাজ করেছেন জেন্ডার নিয়ে এবং ডিসেবিলিটি নিয়ে। সো আমি যদি ইয়েস, আমরা ব্রিজ ছিলাম কিনা নাকি পোর্ট ছিলাম, এটা তো লিঙ্কেজটা আগে আছে, পভার্টি অ্যান্ড ডিসেবিলিটি, এটা হচ্ছে ইন্টারলিঙ্কড, মানে যেখানে পভার্টি বেশি ডিসেবিলিটির সংখ্যাটাও সেখানে বেশি। তবে আমরা যেখানে আছি হয়তো আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই এসেছি, তবে আমরা রিচ নই। রিচ হলে আজকে হয়তো এখানে আসতে পারতাম না। রিচ ফ্যামিলিতে যে সমস্ত প্রতিবন্ধীরা জন্মগ্রহণ করে, দে আর মাচ মোর ওভার প্রোটেক্টেড বিকজ অফ দ্যাট। তারা হচ্ছে যে তাদেরকে লুকিয়ে রাখা, তাদেরকে হচ্ছে অনেক সুযোগ থেকে তারা সিস্টেমেটিক্যালি বঞ্চিত হয়। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে এসেছি, আমাদের জীবনটা হচ্ছে সংগ্রাম। এই সংগ্রাম করতে করতেই একটা স্টেপ পার হতে হতেই আজকে হয়তো এ পর্যন্ত আসা। তবে তামিল আপার সঙ্গে লিঙ্ক করে আমি যদি আমার কাহিনীটা বলি, তাহলে আমি 3F বলবো। 3F হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ফাইন্যান্স। বিকজ আমরা যখন একজন প্রতিবন্ধী, আমার যখন বয়স 3 বছর, তখন আমি পোলিওতে এফেক্টেড হয়েছিলাম। তখন তো আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার, ভালো কিছু বোঝার সামর্থ্য ছিল না, কিন্তু আমার বাবা মা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে আমাকে সেরকম ভাবে দিয়ে, মানে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে। এটা খুবই দরকার। যদি একটা শিশুকালে একজন প্রতিবন্ধী শিশু বাবা মা পরিবার থেকে সে স্নেহ মমতা না পায়, ভালোবাসা না পায়, তাহলে এক ধরনের অ্যারোগেন্সি তৈরি হয়, সে আইসোলেশনে ভুগতে থাকে। যে আইসোলেশন তার সেলফ ডেভেলপমেন্টে এবং সোশ্যাল ইনক্লুশনে হচ্ছে ফার্স্ট ব্যারিয়ার। তারপর আমি আস্তে আস্তে যখন বড় হলাম, তখন দেখা যাচ্ছে ফ্যামিলির আরো যারা সদস্য আছে, ভাই বোনরা হচ্ছে যে তারা আমাকে কখনোই হচ্ছে যে অন্য ভাবে ট্রিট করে না। রাদার দে হ্যাভ গিভেন মোর ইম্পর্টেন্স, মোর লাভ, মোর ভালোবাসা, মোর কেয়ার। আমি স্কুলে যাচ্ছি কিনা, আমি ঠিক মতো পড়াশোনা করছি কিনা, এগুলোর ব্যাপারে তারা সবসময় খেয়াল রাখছে। আমি যখন আরো বড় হলাম, তখন হচ্ছে যে আমার ফাইন্যান্সের ক্ষেত্রে, স্কুলে যাওয়ার ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে তারা হচ্ছে যে যথেষ্ট সহযোগিতা করছে। তারপরে হচ্ছে আমি যখন আরো বড় হলাম, আমি যখন আমার বিয়ে হলো, তখন আমার ফ্যামিলি আমার পাশে এসে দাঁড়ালো। এখন আমার ছেলে হচ্ছে আমার বন্ধু, আমার সাথে অনেক কিছু শেয়ার করছে। এইভাবে ফ্যামিলির একটা বিশাল ভূমিকা আছে। সেকেন্ড হচ্ছে যে ফ্রেন্ডস। আমার প্রিয় শিক্ষক সেলিম জাহান একটা ফেসবুকে বলছিলেন, লিখেছেন, একা এবং হচ্ছে একলা, এই দুইটা শব্দের উনি একটা বিশ্লেষণ দিয়েছে, দিয়ে বলেছেন যে আমি কখনোই একলা। তো ঠিক সেমন ভাবে আমরা প্রতিবন্ধী, আমি আমার জীবনে দেখেছি আমাদের ফ্রেন্ডদের ভূমিকা অনেক অনেক। আমি যখন স্কুলে পড়েছি, তাদের সঙ্গে যেভাবে ইন্টারাক্ট করছি, ইউনিভার্সিটিতে যখন আমি পড়ছি, তখন হচ্ছে যে আমার অনেক বন্ধু হয়তো এখানে আমার কথা শুনছেন, তাদের সঙ্গে হচ্ছে যে খুব তাদের আন্তরিকতা পেয়েছি। যখন আমি কর্মক্ষেত্রে আসলাম, তখনও হচ্ছে যে আমার কলিগরা সো ফ্রেন্ডলি, এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে আমার ডিসেবিলিটি সেক্টরের যারা বন্ধুরা আছেন, ডেভেলপমেন্ট সেক্টরের বন্ধু আছে, সবার সঙ্গে হচ্ছে ইন্টারাকশন, একসঙ্গে মেশা, এটা আমাকে অনেক সময় সমৃদ্ধ করেছে। এবার বলি ফাইন্যান্সের কথা। ইয়েস, আমারও যে ওইরকম আমরা পরিবার থেকে এসে যে আমার সমস্ত পথযাত্রায় হচ্ছে যে ফাইন্যান্স করতে পারি, কিন্তু আমার ফ্যামিলি আমাকে এই শিক্ষাটা দিয়েছিল যে তুমি যদি শিক্ষিত হও, তাহলে অনেক কিছুই হচ্ছে যে প্রবলেম গুলা যেটা আছে সেটাকে ওভারকাম করা যাবে। সেটা যখন মাথায় কাজ করছিল, তখন সবসময় হচ্ছে যে আমি আমার পড়াশোনার প্রতি হয়েছে কি যেন হচ্ছে যে মনোযোগ দিয়েছি। আমি প্রাইমারি স্কুলে আমি জুনিয়র বৃত্তি পরীক্ষা পেলাম। তারপর হচ্ছে যে ক্লাস 8 এসে মাধ্যমিক লেভেলের পেলাম, মানে স্কলারশিপ পেলাম, ওগুলো সব কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে। ম্যাট্রিকে এসে আমি 4th স্ট্যান্ড করলাম থেকে, আর্টস গ্রুপ থেকে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটে আবার 4th প্লেস করলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে হচ্ছে যে ওখানে একটা বিশাল ফাইন্যান্সের ব্যাপার থাকে, সেখানে আমার ফ্যামিলি, আমার ভাইরা আমাদেরকে সাপোর্ট করেছে সেখানে পড়াশোনা করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি পাস করার আমি যখন হার্ভার্ডে গেলাম, তখন হচ্ছে যে ওখানে ফাইন্যান্সের একটা বিশাল ব্যাপার ছিল, কিন্তু আমি 80% স্কলারশিপ পেয়েছিলাম। হিউজ অ্যামাউন্ট অফ সাপোর্ট দ্যাট ইউনিভার্সিটি হ্যাজ গিভেন মি। সেটার ফলে হচ্ছে যে আমরা উচ্চশিক্ষার জায়গাটাও হচ্ছে সে সময়। তো সেহেতু ফাইন্যান্সটা ব্যারিয়ার, আবার সেটাকে ওভারকামও করা যায়
মেধা, চেষ্টা, এটার মাধ্যমে। এই বলেই হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পরিবার, আমাদের ফ্রেন্ডস এবং ফাইন্যান্স, যেটা হচ্ছে পরিবার থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেটা এসছে বা সরকারি যে জায়গাটা থেকে এসছে, সেটার মাধ্যমেই হচ্ছে যে আমি আমার চ্যালেঞ্জ গুলাকে অতিক্রম করেছি এবং এখন আমি একটা চাকরি করি এবং আই ফিল এ মোর অ্যাকমপ্লিশ পারসন, যে এটার মাধ্যমে অন্য প্রতিবন্ধীদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করছি। বাংলাদেশ থেকে তৃণমূলে কাজ করেছি, এখন একটু গ্লোবাল লেভেলে কাজ করছি। গ্রাসরুট টু গ্লোবাল, এই দুটা লেভেলে কাজ করা আমার সুযোগ। ধন্যবাদ। খুব খুব সংক্ষেপে একটা জিনিস বললেন, হ্যাঁ, ফ্যামিলি এবং ফ্রেন্ড, ফ্যামিলি এবং ফ্রেন্ড, আর এর পাশাপাশি অবশ্যই ফাইন্যান্স তো মানে কি যে কারো জীবনেরই দরকার, যে কারো জীবনে যে কোনো কিছুরই জন্য দরকার। সুতরাং ওইটাকে বলা না বলা, এবং এক অর্থে ফাইন্যান্স হলো, আমরা বলতে পারি যে একটা কাঠামো, রাষ্ট্র কাঠামো, যদি ওইটাই হলো ফাইন্যান্স, যে আমার বাধাগুলোকে সরিয়ে দেবে। তামিনা বলছে বাসার ভেতরে কোনো বাধা নাই, হাত বাড়ালেও বন্ধু পাচ্ছি, আপনি বলেছেন হাত বাড়ালেও বন্ধু পাচ্ছি, কিন্তু বের হওয়ার পরে অনেকগুলা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলোর জন্য আমাদের অবশ্যই আরো কিছু সহায়তা দরকার, সেটা ফাইন্যান্স, এবং সেটা স্টেট এক অর্থে। আপনারা দুইজন দুই ধরনের, মানে কি আমি বলবো যে দুই ধরনের জনগোষ্ঠী। একটা হলো কি, বাংলাদেশে আপনারা বড় হয়েছেন, পড়ালেখা করেছেন, প্রতিবন্ধিতা নিয়ে কাজ করেছেন আপনারা, এবং প্রতিবন্ধিতা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, একদম উচ্চ মানের কাজ। এবং সেই কাজের কাছে আবার যখন তারা পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাথে কাজ করছেন, বিভিন্ন দেশের নীতি নির্ধারক এবং নেতাদের সাথে আপনারা কাজ করেছেন, দুই ধরনের আপনাদের জীবনটাকে দেখার সুযোগ হয়েছে। আমি সেইটার ভিত্তিতে যদি আপনাদের কাছে জানতে চাই যে পার্থক্য বা মিলগুলা কি পান, মানে কি আমাদের এখানকার এবং অন্যান্য জায়গার পার্থক্য বা মিলগুলা কিরকম, অথবা আমাদের এখানে কি কি পাল্টা অন্যরকম হতে পারতো, যেটা হলে পরে হয়তো আপনারা মনে করেন যে যে চ্যালেঞ্জ গুলো আপনারা ভোগ করেছেন সেটা হলো সামনের দিনে আর ওই চ্যালেঞ্জ গুলো থাকতো না। তাহমিনা শুরু করলে পরে মোশাররফ ভাই যোগ করতে পারে, বা মোশাররফ ভাই শুরু করলে তাহমিনা যোগ করবে, আমি জানি। আমি যেটা দেখি যে কিরকম হতে পারতো, আমি সেখান থেকে একটু বলতে চাই। কারণ পার্থক্যগুলি যদি করতে চাই, আসলে এটার অনেকগুলি প্যারামিটার, কিসের ভিত্তিতে করব সেটা একটা প্রশ্ন। তো আমি কি হতে পারতো সেটা যদি বলি, আজকে আমরা স্বাধীনতা উত্তর ডেভেলপমেন্টের এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, বাংলাদেশকে ডেভেলপমেন্ট ফিল্ডে একটা অনেক বড় আইকন হিসেবে সবাই দেখে। কিন্তু আমি দেখি যে হ্যাঁ, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মানসিকতার যা পরিবর্তন, আমি মানসিকতার পরিবর্তনের জায়গাতে এখনো অনেক পেছানো দেখি। কিছু জিজ্ঞেস করলেই বলা হয় আস্তে আস্তে হবে, কিন্তু আমার এই আস্তে আস্তে কষ্ট কত দিতে হবে সেটাই আমার প্রশ্ন সবসময় আমার মুখে লেগে থাকে, যে আর কত সময় দিতে হবে এই পরিবর্তনের জন্য। কারণ একটা, আমি যদি বলি উইমেন উইথ ডিসেবিলিটি, আমার যে এক্সক্লুশনের কথা বললাম শুরুতে, আমার এক্সক্লুশন কিন্তু শুধুমাত্র উইমেন উইথ ডিসেবিলিটি হিসেবে না, শুধুমাত্র উইমেন হিসেবে না, আমার এক্সক্লুশন হচ্ছে সোশ্যাল এক্সক্লুশন। ইটস আ সোশ্যাল ইস্যু। তো আমি যখন এই সোশ্যাল ইস্যুর কথা বলি, আজকে যখন দেখি আমরা বাংলাদেশে জেন্ডার বেসড ভায়োলেন্স বা এইসব জায়গাতে অ্যাড্রেস করার জন্য অনেক অনেক বেশি না হলেও একটা জায়গাতে পৌঁছেছে অনেক দেশের তুলনায়, কিন্তু যদি বলি অ্যাটিটিউডনাল চেঞ্জ, সেটা আসলে এখনো অনেক অনেক পিছানো, যেটা হতে পারতো। আমার কাছে মনে হয় এটা আসলে মিসিং অপরচুনিটি ফর মেনি অফ আস ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। আর যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি, সেখানেও আমার এই উত্তরটা লিঙ্ক করে। তার কারণ ছোট্ট একটা দেশ, ক্যাম্বোডিয়ার মতো একটা দেশে আমি গত বছরের আগের বছর কাজ করতাম ইউএনডিপির সাথে। আমি ওই দেশে, আমার কখনো মনে হয়নি যে আমার মোবিলিটি লিমিটেড, কোথাও মনে হয়নি। তার কারণ যেখানে আমি গেছি, যেখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, সেখানে মানুষের হাত, আমি চাওয়ার আগে, আমি চিন্তা করার আগে মানুষের হাত ছিল। তো আমাকে আমার মোবিলিটি নিয়ে কখনো চিন্তা করতে হয়নি। আমি বাস
মিস করেছি, আমি ট্রেন মিস করেছি, তার জন্য আমাকে ফাইন দিতে হয়নি, কারণ ওরা সেটাকে ওরকম ভাবেই কনসিডার করে যে আমার মোবিলিটি লিমিটেড হওয়াতে আমার হাঁটতে অন্যদের তুলনায় আমি 10 মিনিট দেরিতে হাঁটি, তার কারণে আমাকে পরে ট্রেনে ওঠার জন্য দ্বিতীয় টিকিট কাটতে হবে না, আমাকে সেম টিকিটে ওরা আমাকে অ্যাকোমোডেট করে। তো এটা ক্যাম্বোডিয়ার মতো ছোট দেশেও সম্ভব, কারণ ওখানে মানসিকতার আমার কাছে মনে হয়েছে মানসিক দিক থেকে অনেক চেঞ্জ ওই দেশটাতে, যেটা আমার দেশে হতে পারত। তা হ্যাঁ, আমরা যদি দেখি ইকোনমিক এবং অন্যান্য আরো অনেক সোশ্যাল ইন্ডিকেটরের জায়গা থেকে ক্যাম্বোডিয়া অনেক পিছানো, অনেক কাজ করতে হবে, বাট আমার কাছে মনে হয়েছে সোশ্যাল অ্যাটিটিউডের দিক থেকে ওদের ওদের অবস্থান আমাদের থেকে ভালো, যেটা আমরা এই অপরচুনিটিটা নিতে পারতাম। আর আরেকটা, যদি আমি ইউরোপিয়ান কান্ট্রির সাথে অবশ্যই তুলনা করতে চাই না, কিন্তু আমার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করতে চাই, ইন্ডিয়া বলেন অন্যান্য জায়গায় বলেন, সেই তুলনায় আমাদের দেশে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে নামে মাত্র। যেমন আমার বাসগুলিতে আমরা কখনো, আমাদের তো সেই দৃষ্টি তৈরি হয়নি যে বাসে কি একজন বয়স্ক মানুষ অথবা প্রতিবন্ধী ব্যক্তি উঠলো কিনা, আমি তাকে সিটটা ছেড়ে দিব কিনা। আমি সবশেষে আমি ওই জায়গাতেই আমার ধাক্কাটা লাগে যে আমাদের অ্যাটিটিউডের এখনো পরিবর্তন হয়নি, যেটা আমাদের মিসিং অপরচুনিটি, এবং এখনো যদি আমরা সেই জায়গাতে শুরু না করি তাহলে আমাদের আসলে we have to go along to bring any changes in our life. মোশাররফ ভাই, আপনি যদি এখানে তাহমিনার সাথে কিছু যোগ করেন, এক হলো এই মানে আপনার মতো করে বলতেই পারবেন, আর পাশাপাশি যদি এইটাও বলেন যে মানসিকতার চেঞ্জের মানে কি চেঞ্জ হচ্ছে না কেন, হ্যাঁ আমাদের এখানে, সেটার কোনো কারণ আপনার মনে হয়েছে কিনা বা অন্যান্য দেশের কাজ করার প্রেক্ষিতে, সেটাও যদি আপনি যোগ করেন, তাহমিনাও যোগ করতে পারবে পরে। ওকে, আই থিঙ্ক আমাদের দেশেও চেঞ্জ অনেক হয়েছে, তবে ডেভেলপমেন্টের তো কোনো শেষ নেই, এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে, আমাদেরকে ক্রমান্বয়ে যোগ করতেই হবে, এবং একসময় হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত সমাজ পাবো যেখানে প্রতিবন্ধীরা অন্যদের মতো অধিকার এবং সম্মান পাবে। যেখানে একটা অনিকা লিখেছে যে সে অনিকা আমাকে আমি চিনি, আমার বন্ধু আসফাক ভাইয়ের মেয়ে, তো হচ্ছে যে ও লেভেল কমপ্লিট করেছে, ওর নিউজটা আমি শুনেছিলাম যখন হচ্ছে যে ও লেভেল কমপ্লিট করেছে, এখন উনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে। তো একজন সেরেব্রাল পলসি মেয়ের জন্য একসময় তো এই জায়গাটা ছিল না বা চিন্তা করতো না। বাংলাদেশে এখন ইউনিভার্সিটি গুলো, অনেক ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে যে নর্থ সাউথ, ব্র্যাক, তারপর হচ্ছে আশা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, মহিন ভাই আপনিও করেছেন। যেহেতু উচ্চ শিক্ষার জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এখন আগের চেয়ে অনেক অ্যাক্সেস, মানে অ্যাটলিস্ট ভর্তি করার ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা তৈরি হয়েছে। গভর্নমেন্টের যে একটা হচ্ছে স্কলারশিপ প্রোগ্রামটা আছে, যে প্রোগ্রামটা যখন হয় সেই প্রক্রিয়ার সঙ্গে আমার ছিল, সম্পৃক্ততা ছিল, এটা কিন্তু হচ্ছে যে একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ এসছে। আগে যে সমস্ত, কারণ বাংলাদেশের একটা খুব ভালো সাকসেস, আমি একটু বলি যে আমি তো অনেক ইন্টারন্যাশনাল মিটিং এ অ্যাটেন্ড করি, সেই সমস্ত মিটিং এ যেমন বাংলাদেশের সমস্যার কথাও সেখানে শোনা যায়, সমাধানের কথাও শোনা যায়। অনেক দেশেই হচ্ছে বাংলাদেশ একটা রোল মডেল, স্পেশালি হচ্ছে একটু মানে যেটা হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি তৈরি করার ক্ষেত্রে, স্কুলে এনরোলমেন্ট বাড়ানোর ক্ষেত্রে, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুদের কমার ক্ষেত্রে, এবং হচ্ছে যে ডিউটির ক্ষেত্রেও যে আমরা একটা কন্টিনিউয়াস একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আসতেছি, সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা আদর্শ কান্ট্রি অনেক অনেক ডেভেলপমেন্ট থিঙ্কারদের কাছে। কিন্তু হচ্ছে ডিসেবিলিটির ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকগুলো ভালো ইন্ডিকেটর আছে, ভালো প্রোগ্রাম আছে, কিন্তু হয়তো বা আরো হতে পারে। সেই হওয়ার ক্ষেত্রে যেটা করা উচিত, যেটা হচ্ছে আমাদেরকে যারা প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, প্রতিবন্ধী নেতৃবৃন্দ আছে, প্রতিবন্ধী সংগঠনগুলো আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতেই হবে আর কি। এবং এসে হচ্ছে আমি তিনটা জিনিসের কথা আমি বলি যে এই চ্যালেঞ্জ গুলাকে আমরা দেশের ক্ষেত্রে বা আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে আমাদের ইস্যু গুলাকে তুলে দিচ্ছি। তিনটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট, এন্ড হচ্ছে ইউনাইটেড। এখন হচ্ছে ডিসেবিলিটির বিষয়টা আর আগের মতো নয়। ডিসেবিলিটি ইজ এন ডেভেলপমেন্ট ইস্যু, যে হিউম্যান রাইটস ইস্যু। এটা হচ্ছে আমরা হচ্ছে টোটাল ওয়ার্ল্ড পপুলেশন 15%, এবং এই 15% পিপুল হচ্ছে যে আমরা অনেক দূর পিছিয়ে আছি। সেহেতু আমাদের এজেন্ডাকে যদি আমরা
ন্যাশনাল প্ল্যাটফর্মে, গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে চায়, তাহলে উই হ্যাভ টু বি মোর স্ট্র্যাটেজি। কিভাবে এই জিনিসটাকে আমরা নিয়ে আসবো, কোন কৌশল নেবো? কেন কেউই, একটা কথা আছে, অধিকার কেউ দেয় না, অধিকার নিতে হয়। অধিকার হচ্ছে আদায় করার বিষয়। সেহেতু সেটা করতে হলে আমাদেরকে আরো কৌশল গ্রহণ করতে হবে, বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে হবে, অন্যের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করতে হবে, রাইট ইনফরমেশন দিতে হবে, এবং আমাদেরকে পার্টিসিপেশন অফ পিপল উইথ ডিসেবিলিটি ইজ কি। আমাদের উপস্থিতি, আমাদের প্রেজেন্স হচ্ছে যে অনেক কিছুই হচ্ছে যে অনেক আলোচনা, অনেক পলিসি ডিসকাশনকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে এনগেজ হওয়া, যে কোনো ছোট থেকে হচ্ছে বড় যে সমস্ত পলিসি নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, ছোট হোক না কেন, একটা গ্রামের ডেভেলপমেন্ট আলোচনাতে বা হচ্ছে বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম তৈরি, অনেক মানে আলোচনা, ইভেন কোভিড রিলেটেড ইস্যুতে আমার তো মনে হয়েছে যে বাংলাদেশের ডিপিওরা এবং ডিসেবিলিটি অর্গানাইজেশন গুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা খুব ভালো রোল প্লে করতে পেরেছে। কারণ হচ্ছে বাংলাদেশে যে আমি দেখেছি যে 3টা মিনিস্ট্রি থেকে যে অফিস অর্ডার বা সার্কুলেশন দিয়েছে, প্রত্যেকটাতে হচ্ছে ডিসেবল পিপলকে ইনক্লুড করা হয়েছে। প্রতি সপ্তাহে আমরা আমাদের এডিডিতে হচ্ছে আমাদের 5টা প্রোগ্রামের করোনা ভাইরাস নামে আপডেট নিয়ে আমরা আলোচনা করি। আমাদের কাটে ডাইরেক্টর বাংলাদেশে শফিক ভাই অনেক সময় অনেক পজিটিভ আপডেট আমাদেরকে এখানে দিয়েছে যে বাংলাদেশে কিভাবে করোনা ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টের যে স্টিমুলাস প্যাকেজ আছে সেগুলো নিয়ে হচ্ছে যে ইনক্লুডেড হচ্ছে, এবং এনজিও গুলা হচ্ছে প্রোগ্রাম। সো আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু তারপরেও আমি বলবো যে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের প্রোগ্রেস ইজ কনসিডারেবল। এটাকে অনেকভাবে বিবেচনা করার মতো এবং অনেক অনেক ভালো, কিন্তু তারপরে এই নয় যে এটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য মোশাররফ ভাই, আমি একটু আটকাই, মানে কি আমি যদি একটু সামারি করার চেষ্টা করি, মানে কি সেক্ষেত্রে বাংলাদেশে যে অর্জনগুলো আছে, মানে কি বাইরের সাথে তুলনা করি, মানে আপনারা তো আসলে দুই ভুবনের গল্প বলতে পারছেন এই মুহূর্তে, আপনাদের এই সক্ষমতাটা আছে। সেখানে কি মানে বাংলাদেশে আসলে প্রতিবন্ধীদের একক কোনো প্ল্যাটফর্ম বা বাংলাদেশের প্রতিবন্ধীদের সংগঠনগুলো আর একক কোনো ভয়েস বা একক কোনো মানে মুখপাত্র নাই, এইটা একটা কি আমাদের অর্জনের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করছে? এর আগে I think yes, I think yeah, united voice is always stronger than হচ্ছে যে একক ভয়েস। তো সেক্ষেত্রে ওই যে একটা কথা আছে আমাদেরকে যে একের লাঠি আর 10-এর বোঝা আর কি। আমরা যখন 10 জন মানুষ একত্রিত হব তখন সেই ভয়েসটা তো স্ট্রং হয়। আপনি যদি তানজানিয়ার কথা বলি, তানজানিয়া তো হচ্ছে সিবাওয়াটা হচ্ছে যে একটা ডিসেবল পিপলস নেটওয়ার্ক, এবং ওখানকার যে হচ্ছে যে আজকে হচ্ছে যে মানে সভাপতি সেই ডিজিটাল পিপলস নেটওয়ার্কের, সে হচ্ছে যে এই তানজানিয়াতে এখন যে নেক্সট অক্টোবরে হচ্ছে যে সেখানে ওইটা যে সভাপতি ওনার নাম হচ্ছে ওমি, ও হচ্ছে প্রতিবন্ধী নারী, সে স্পেশাল যে সিট আছে ফর দ্য উইমেন, সেখানে হচ্ছে যে ও এমপি হিসাবে দাঁড়িয়েছে, এবং অলমোস্ট কনফার্ম শি উইল বি দ্য পার্লামেন্টারিয়ান অফ তানজানিয়া পার্লামেন্ট। তো সেই দিক থেকে হচ্ছে যে, এবং অস্ট্রেলিয়ার এটা একটা হচ্ছে যে এটা ডিসেবিলিটি মুভমেন্ট ওরা একসঙ্গে এবং স্ট্রং, এবং তারা সে ক্যাম্পেইনটা করতে পেরেছে, এবং সে ধরনের রিকগনিশন তৈরি হয়েছে সোসাইটিতে। দ্যাটস ওয়াই এটা সম্ভব হচ্ছে। আমরা তো একসঙ্গে সবসময় আমরা অনেক বড় কাজ করেছি বাংলাদেশের প্রতিবন্ধী আন্দোলন, যেমন হচ্ছে এনএফওডব্লিউডি এক সময়ের যে রোল, প্লাস হচ্ছে অন্যান্য অর্গানাইজেশন গুলা, আপনারা যে সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন, আমি যেখানে কাজ করতেছিলাম, প্লাস হচ্ছে গ্রাসরুটের যে ভয়েস ছিল, সবগুলা মিলিয়ে তো হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে ওয়ান অফ দ্য 20 কান্ট্রিজ যেটা হচ্ছে যে সিআরপিডিকে রাটিফাই করে হচ্ছে ওটা এনাক্ট করতে পেরেছিল। বাংলাদেশের হচ্ছে একটা ল আছে, যে লটা আমি মনে করি যে অন্যান্য দেশের চেয়ে শক্তিশালী প্রতিবন্ধী অধিকার আইন যেটা আছে 13 সালে। এগুলো করার ক্ষেত্রে মুভমেন্টের একটা তো রোল ছিলই। এখন আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা আমি দেশে অনেক দিন নেই, অনেক সরাসরি আমার যোগাযোগও নেই, কিন্তু বিভিন্ন থেকে ইনফরমেশনের মাধ্যমে মনে হচ্ছে আমাদেরকে আবার একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এটার কোনো বিকল্প নাই যদি আমরা সত্যিকার অর্থে সরকারের কাছে
আমাদের অধিকার বলা চাইতে থাকি, আমরা যদি ইনক্লুসিভ পলিসি চাইতে থাকি। এই কিছুদিন আগে আমি আপনার প্রোগ্রামে শুনছিলাম, মিষ্টি বলছিল যে আমরা আমাদের মিনিস্ট্রি দরকার নাই, আমাদের একটা হচ্ছে যে অধিদপ্তর থাকলেই হবে আর কি। তো ওর অবশ্যই কথাটার সঙ্গে আছে, মানে যেটা হচ্ছে যে আর্গুমেন্ট আছে, যুক্তি আছে, কিন্তু হয়তো ওর চিন্তা করেছে যে এটা করা সম্ভব হতে পারে না, এটা হচ্ছে অনেক কস্ট হইতে পারে। কিন্তু আমাদের অধিদপ্তরের দরকার কেন? আমাদের তো আছে, একটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি দরকার। সবচেয়ে হচ্ছে বড় জিনিস হচ্ছে লিডারশিপ, নট ইনস্টিটিউশন। লিডারশিপ যদি থাকে, ইনস্টিটিউশন আমাদের হচ্ছে টপ লেভেলের যে ন্যাশনাল লিডারশিপ, সেটা তো আমার কাছে মনে হয় যে পজিটিভ। কারণ হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার অনেক সময় হচ্ছে সঙ্গে পজিটিভ কথা বলেন, ওনার কমিটমেন্ট আছে, কিন্তু সেই কমিটমেন্টটাকে আমরা কিভাবে রিয়ালিটিতে নিয়ে আসবো, সেটার জন্য হচ্ছে যে একটা মেকানিজম দরকার। সেটার জন্য হচ্ছে ওনার একটা হচ্ছে যে আরো একটা মেকানিজমটা আমি বলবো যে হয়তো এমন হইতে পারে যে মিনিস্ট্রিতে একজন স্পেসিফিক স্টেট লেভেলের মিনিস্টার থাকতে পারে, ডিসেবিলিটি নিয়ে কাজ করতে পারে। অনেক মিনিস্ট্রিতে তো একটার বেশি 2-3টা সেক্রেটারি ডিসেবিলিটি নিয়ে কাজ করবে, সে একজন সেক্রেটারি থাকবে। এগুলোর জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট খুব বেশি দরকার নেই, এটা হচ্ছে লিডারশিপ ডিসিশন। যদি আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার সেই সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো ওনার যে স্বপ্নটা আছে সোনার বাংলার গড়ার জন্য উনি যে চেষ্টা করে যাচ্ছেন, সেখানে প্রতিবন্ধীদেরকে অন্তর্ভুক্ত করা, আমাদের দেশকে আরো ডিসেবিলিটি ইনক্লুসিভ করা, আমাদের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলো অনেক সমস্যার মধ্যে আছে, তাদেরকে অন্যান্য মিনিস্ট্রির সঙ্গে অন্তর্ভুক্ত করে কাজকর্ম করা, এই জিনিসগুলো ইজিলি হতে পারে। সেই জন্য হচ্ছে আমাদের প্রায় ডিসেবিলিটি মুভমেন্টকে আরো স্ট্র্যাটেজিক হতে হবে, একত্রিত হতে হবে। সেটা হচ্ছে আমরা কি চাই সেটা রাষ্ট্রের কাছে তুলে ধরতে হবে, সরকারের কাছে তুলে ধরতে হবে। সরকার কেন আমাদের কথা শুনে না? আমরা তো এদেশের নাগরিক, সেহেতু নাগরিকের প্রতি সরকারের দায়িত্ব আছে। সেই দায়িত্ব ওনারা করতে চান, হয়তোবা সেটা সেভাবে অনেক সময় সামনে আসে না, সেই জন্য হচ্ছে ডিসেবিলিটি রাইটস মুভমেন্টের দায়িত্ব হচ্ছে যে সেটাকে হচ্ছে রাইট প্লেসে রাইট টাইমে প্লেস করা, এবং হচ্ছে তাদেরকে রিমাইন্ড করে দেওয়া যে দিস এই পিপল সেকশন অফ পিপল আর marginalized and deprived, they have equal right, and that the government should respond to fulfill their role. সবাইকে ধন্যবাদ। আমি একটু তাহমিনার কাছে যেতে চাই। একটু যদি আমরা নারী পুরুষ প্রতিবন্ধীদের জন্য মানে কি দেশে এবং দেশের বাইরে কাজের প্রেক্ষিতে আমরা যদি বলি, কোনো কাজে এবং ফলাফলে কোনো ভিন্নতা আছে কিনা, মানে যেগুলো আমাদের সামনের কাজগুলোতে বেশি করে ভাবা দরকার। থ্যাংক ইউ মঈন ভাই। ভিন্নতা তো অবশ্যই আছে, কিন্তু ভিন্নতার তো প্রেক্ষাপটও ভিন্ন থাকে। কিন্তু আমি যেটা অনেক বেশি স্ট্রেস দিতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে প্রচুর কাজও হচ্ছে, তারপরে ফান্ডও আছে, যা আছে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যথেষ্ট। তার কারণ এখনো যথেষ্ট না এটা বলার মতো আমার কাছে, আমি মনে করি যেন টুলস নাই আমার হাতে। তার কারণ আমি বলি আমাদের দেশে ডিসেবিলিটি ইনক্লুশন, জেন্ডার কথা নাই বলি। ডিসেবিলিটি ইনক্লুশনের জন্য যত মেইন স্ট্রিমে যত কাজ করা হয়, আমার কাছে মনে হয়েছে যে আমরা ইনক্লুশনের কথা বলি, কিন্তু আমরা ইন্টিগ্রেশনিস্ট অ্যাপ্রোচ থেকে বের হতে পারি নাই। সেটা আমি যতদিন বের না হব, আমার কিন্তু অ্যাকচুয়াল ইনক্লুশন হবে না। কারণ আমরা এখনো ইন্ডিভিজুয়ালকে ফোকাস করি, আমরা কিন্তু ইনক্লুশনকে এখনো ফোকাস করতে পারি না। তার কারণ ইনক্লুশনকে ফোকাস করতে হলে আমার যেই ধরনের জেন্ডার এন্ড ইন্টারসেকশনালিটি অ্যানালিসিস দরকার, আমি আমার দেশে দুই একটা জেন্ডারের সংগঠন যারা কাজ করে, জেন্ডার নিয়ে কাজ করে, সেরকম দুই একটা সংগঠন ছাড়া আর কাউকে আমি দেখি না যে তারা এরকম অ্যানালিসিস করে। আর ডিসেবিলিটি সংগঠনের বেলায় যদি আমি বলি, ডিসেবিলিটি সংগঠনের একটা নেচার এই পর্যন্ত আমি দেখেছি একলা চলো নীতি। তো সেখানে হচ্ছে কি মেইন স্ট্রিম অন্যান্য সংগঠন আমরা যারা কাজ করি, আমি ডিসেবিলিটি সংগঠন থেকে আমি বের হয়ে আসার আমার অন্যতম কারণ ছিল যে ওখানে আর অন্য কোনো ইস্যু ঢোকার স্কোপ খুব কম। আমরা জেন্ডারের কথা বলি, সিআরপিডি নাম্বার 6 আর্টিকেল বলে জেন্ডার মেইন স্ট্রিমিং এর কথা, কিন্তু আমি বলতে পারবো না, এখনো পর্যন্ত আমি দেখি না যে ডিসেবিলিটি সংগঠন
যে জেন্ডার এনালিসিস করেছে, বেসিক লেভেলের জেন্ডার এনালিসিস। আপনি যদি অনলাইনে অথবা অন্য কোথাও দেখতে যান, আমার দেশের একটা এনালিসিসও নাই। যেটা পাওয়া যায় প্রতিবন্ধী নারীর অবস্থা নিয়ে কথা, কিন্তু আমরা তো ইনক্লুশনের কথা যখন বলি, সেখানে শুধু নারীর অবস্থা নিয়ে কথা না, সেখানে নারীর অবস্থান নিয়ে কথা বলা দরকার। সেই অবস্থান নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমাকে পাওয়ার এনালিসিস করতে হবে। সেই পাওয়ার এনালিসিস যখন করব, তাহলেই আমার কাছে বের হয়ে আসবে যে আমার প্রেক্ষাপটে কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত না। আমি যে কথাটা আগে বলেছি আবারও বলছি যে আমরা আসলে এই দৌড় থেকে অনেক পিছিয়ে আছি অন্যান্য অনেক দেশের তুলনায়। আমাদের অনেক ইন্ডিকেটর হাই, ইটস ট্রু, বাট আমরা যদি বলি যে এই বেসিক লেভেলের কাজ এখনো আমরা শুরু করতে পারিনি। আমরা সবসময় ডিসেবিলিটি ইনক্লুশন, উইমেন উইথ ডিসেবিলিটির কথাই যদি বলি, অনেক সকল নারী, সকল প্রতিবন্ধী নারী কিন্তু মানে ইয়ে হয় না, দরিদ্র হয় না। তো সেক্ষেত্রে আমার কি কোনো ধরনের এনালিসিস আছে যে কি পরিমাণকে আমার দরিদ্রের জায়গায় দিতে হবে এবং কার জন্য কাজ করতে হবে, কে কার জন্য কাজ করতে পারবে? কারণ আমি যদি আমার কথা বলি, আমার জন্য এখনো কাজ করার মতো স্টেজ গভর্নমেন্টের এখনো হয়নি, বরং আমি কাজ করি গভর্নমেন্টের জন্য, আমি ট্যাক্স পে করি গভর্নমেন্টকে কাজ করে, আমি রেমিটেন্স আনি গভর্নমেন্টের খাতে। তো সেক্ষেত্রে তাদের ওয়ান সাইজ ফিটস অল যে সকল প্রতিবন্ধীরা গরিব, সকল প্রতিবন্ধী এরকম আছে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সেটা যদি করতে হয় আমাদেরকে আসলে জেন্ডার এন্ড ইন্টারসেকশনালিটি অ্যানালিসিসের দিকে যেতে হবে। সেই জায়গায় যদি আমি যদি বলি, মোশাররফ ভাইয়ের সাথে আমি পলিসি লেভেলের জায়গাগুলোতে আমি একমত, কিন্তু আমি যদি বলি যে প্রপার আমাদের যে ডেভেলপমেন্টের জায়গাগুলো যেখানে আমাদের আরো করা উচিত ছিল, অন্যান্য দেশের সাথে পার্থক্য, এই পার্থক্যগুলি আছে। আমরা এখনো রাইট বেস অ্যাপ্রোচের কথা বলি, কিন্তু আমরা এখনো ইনক্লুশনের জায়গায় আসতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এখন আমাদের ইটস টাইম টু চেঞ্জ দ্য ন্যারেটিভস অফ দ্য ইনক্লুশন ইন আওয়ার কান্ট্রি। কারণ আমরা এখনো ইন্টিগ্রেশনিস্ট অ্যাপ্রোচে রয়ে গেছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই পার্থক্যটা এখন আমার কাছে মনে হয় এই পার্থক্যটা খুবই শার্প। আমরা যারা নন ডিসেবিলিটি সেক্টরে কাজ করি, আমার কাছে এই পার্থক্যটা অনেক শার্প মনে হয়। মোশাররফ ভাই, তাহমিনা একটা জরুরি বিষয় নিয়ে এসেছে। আসলে এক অর্থে আমরা অনেক সময় বলি যে মানে কি জেন্ডার মাপকাঠিটা যদি আমরা অন্য সবগুলোর কাজে লাগাই, তাহলে হয়তো প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নয়নের হারটুকু বোঝা যেতে পারে। এটা যে কোনো একটা স্কেল দিয়েই আমরা হয়তো সব উন্নয়নেরই এক ধরনের মানে কি কতটুকু কম বেশি তার একটা মাপ নিতে পারি। এবং সেখানে মানে কি এই যে আলোচনাটা বারবার আসছে যে প্রতিবন্ধী সবাই তো একটা সমসত্ব গোষ্ঠী না, তাদের ভেতরে নানান ধরনের মানুষ আছে। শুধু নারী প্রতিবন্ধী, পুরুষ প্রতিবন্ধীর বাইরেও খুব চরম প্রতিবন্ধিতা নিয়ে আছে, সাধারণ প্রতিবন্ধিতা নিয়ে, কেউ প্রতিবন্ধিতা বলতে চাচ্ছে, কেউ বলতে চাচ্ছে না। এরকম একটা জনগোষ্ঠীর জন্য আমাদের তো আসলে নীতিগুলোকে অনেক ধরনের আরো বিস্তৃত হওয়ার অবকাশ আছে। আমি নীতিগত, আমি যদি আপনি মোশাররফ ভাই যদি নীতিগত এবং কর্মসূচির ক্ষেত্রে মানে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সামনের দিনগুলোতে, বা নেওয়া হয়েছে আমাদের এখন ইতিমধ্যে আপনি মনে করেন, যা আপনি দেখেছেন যে আপনারা অন্য দেশগুলোতে কাজ করেছেন, সেখানে কাজ করেছে ভালো ফলাফল পাওয়া গেছে, সেগুলা যদি আপনি আলাপ করেন দুই একটা, যে আমরা দেখেছি এরকম জায়গায় এই কাজগুলো করছে, সেগুলো আমাদের এখানে এখনো ওইরকম আসছে না। মোশাররফ ভাই। থ্যাংক ইউ ভাই। আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি একটু নূপুরের একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই। কিছুদিন আগে নূপুর আপনার এখানে একজন স্পিকার ছিল, ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন। সো আই থিংক ইয়েস, নূপুর, আইন প্রণয়ন হচ্ছে যে আমাদের উন্নয়নের একটা মাপকাঠি। যদি আইন না থাকে তাহলে হচ্ছে যে পলিসি না থাকলে প্রোগ্রাম হয় না, প্রোগ্রাম না হলে সেটা হচ্ছে যে মানুষ বেনিফিটেড হয় না। সেই জন্য আমাদেরকে প্রথমে আইনে যদি থাকে তাহলে হচ্ছে তখন হচ্ছে আইন মানে হচ্ছে যে everyone, every institution and the government should follow it. যদি আইনে না থাকলে, আইনে থাকলে হচ্ছে আমরা তখন ওটাকে ক্লেম করতে পারি যে এইটা আইনে আছে, আমার এটা দেওয়া হোক। তারপরে হচ্ছে যে আপনি যদি না থাকে তাহলে এটা করা যায় না। কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে দুর্বলতা আছে, সেটা হচ্ছে একটা মানে একটা হচ্ছে
এটা বলো স্ট্রাকচারাল একটা উইকনেস আছে, যেটার জন্য হচ্ছে এটা এখানে ইনস্টিটিউশনের ব্যাপার থাকে, এখানে লিডারশিপের ব্যাপার থাকে, এখানে ফাইন্যান্সের ব্যাপার থাকে, সবকিছু মিলেই হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা হয়। প্লাস হচ্ছে আমরা কতটুকু আমাদের ভয়েস রেজ করতে পারছি সেটার উপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন নির্ভর করে। কিন্তু আইন আমাদেরকে দরকার, আইন বা পলিসি আমাদের থাকতেই হবে। ফর এক্সাম্পল, এটা তো একটা ন্যাশনাল ইয়ার কথা বললাম, সিআরপিডি যেমন হচ্ছে যে সেটা তো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল। সেটার প্রেক্ষাপটে হচ্ছে যে আপনি যদি আর্টিকেল 32 দেখেন, তাহলে সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড সাপোর্ট ডিসেবিলিটি ওয়ার্ক ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য ডেভেলপিং কান্ট্রি। যার জন্য হচ্ছে যে এখানে ইউকে গভর্নমেন্ট যেটা হচ্ছে যে তারাও একটা হচ্ছে ডিসেবিলিটি ইনক্লুশন স্ট্র্যাটেজি তৈরি করেছে, যে স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে ডিসেবল পিপল গুলাকে সহযোগিতা করছে প্রোগ্রামের মধ্যে। সেই প্রোগ্রাম বাংলাদেশেও কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল এজেন্সি গুলো এরা করছে আর কি, এই কর্মসংস্থানের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং হেলথ রিলেটেড ওয়ার্ক এটা হচ্ছে। প্লাস হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট একটা এটার জন্য একটা পলিটিক্যাল কমেন্ট যেটা হচ্ছে যে পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি করার জন্য 2018 সালে হচ্ছে একটা গ্লোবাল ডিসেবিলিটি সামিট তৈরি করলো, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি এসেছিল, বাংলাদেশেরও প্রতিনিধি এসেছিল, ডিপিও লিডাররা এসেছিল, ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংক সবাই হচ্ছে যে ডিসেবিলিটি ইস্যুটাকে কিভাবে গ্লোবালি আরো ফোকাস দেওয়া যায়, ইমপ্লিমেন্ট করা যায় বিভিন্ন ইস্যুতে, তারা কমিটমেন্ট করেছে। এবং গত বছর একটা রিপোর্ট বেরিয়েছে, সেই ফার্স্ট ইয়ার রিপোর্টেও দেখা গেছে যে এই কমিটমেন্ট গুলা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। সেই জন্য হচ্ছে যে পলিসির খুব দরকার আছে। আমি যদি আরো বৃহত্তর ক্ষেত্রে যাই, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা হলো 2015, সেটা হচ্ছে যে আমরা যদি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যাই, তাহলে প্রতিবন্ধীদের বিষয়টি সে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ মোর ইনক্লুসিভ, ডিসেবল পিপলদের জন্য টার্গেট নির্ধারণ করা হয়েছে, ইন্ডিকেটর ঠিক করা হয়েছে, এবং সর্বোপরি যে প্রিন্সিপালের কথা বলা হয়েছে, লিভ নো ওয়ান বিহাইন্ড। এই যে লিভ নো ওয়ান বিহাইন্ড মানে প্রতিবন্ধী মানে কোনো মানুষই যেন পিছিয়ে না পড়ে, প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছে সেই পিছিয়ে পড়া মানুষ। তো সেই জন্য প্রতিবন্ধীদেরকে অন্তর্ভুক্ত করতেই হবে, এবং সেটা হচ্ছে, অনেক দেশে হচ্ছে। আমাদের যে 5 ইয়ার প্ল্যান তৈরি হয়েছে, সেখানে কিন্তু ডিসেবিলিটির বিষয়টাকে ফোকাস করা হয়েছে। কিছু কিছু ইমপ্লিমেন্ট প্রোগ্রাম আমাদের হচ্ছে, প্রতি বছরই প্রোগ্রাম গুলানে কিছু বাজেট তৈরি হচ্ছে, বাট দ্যাট ইজ নট এনাফ। এটাকে আমাদের আরো বাড়াতে হবে, কারণ হচ্ছে আমাদের দেশের প্রায় 10-15% হচ্ছে প্রতিবন্ধী মানুষ, হিউজ সংখ্যা। সেই অনুযায়ী হয়তো বাজেটটা আমাদের ইমপ্লিমেন্ট হচ্ছে না, বা আরো প্রজেক্ট নেওয়া দরকার ছিল, সেই সেটা করা হচ্ছে। একজন প্রশ্ন করেছে বাংলাদেশের ডিপিও মুভমেন্টের ফিউচার কি। আমি তো মনে করি ডিপিও ফিউচার খুব ভালো, কারণ হচ্ছে যে ইয়েস, একটা আপনি যে মুভমেন্ট বলেন, একটা যদি যাত্রা বলেন, একটা যদি জার্নি বলেন, সেই জার্নিতে কিন্তু টার্ন থাকবেই, আঁকা বাঁকা হবে, উপর নিচ হবেই, কিন্তু আমরা থেমে থাকতে চাই না, আমরা থেমে থাকবো না। ডিসেবিলিটি মুভমেন্ট কখনোই থেমে থাকবে না। আমি বিশ্বাস করি এই ডিসেবিলিটি মুভমেন্ট ফিউচারে বাংলাদেশে আরো শক্তিশালী হবে, এবং পরিবর্তন যা হয়েছে সেই পরিবর্তনকে আরো ব্যাপক। মোশাররফ ভাই, প্রশ্নটা আপনার জন্য মানে কি, আপনার জন্য তো আসল প্রশ্ন হয়েছে, মানে কি ডিসেবিলিটি মুভমেন্টের, বাংলাদেশের ডিসেবিলিটি মুভমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ডিপিও মুভমেন্টের ক্ষেত্রে সাত্তার ভাইয়ের নাম বলতে হবে, আপনার নামও বলতে হবে, এবং এখানে আরো কয়েক সংগঠন এই কাজগুলো করেছে, এবং যে কারণে আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী মানুষজন হলো বিভিন্ন ধরনের কাজ করছে। কিন্তু মানে কি আমরা একটু আমাদের আলোচনা থাকি, এগুলো আসবে আলোচনার ভেতরে। আপনি কি মনে করেন যে ডিপিও মুভমেন্টই, যদি আমরা ধরি যে ডিপিও মুভমেন্টে আসলে প্রতিবন্ধীদের সমস্যা প্রতিরোধ করায়, বা বৈষম্য গুলো দূর করায়, বা শিক্ষা, কর্মসংস্থান, পুরুষ ক্ষমতার অংশগ্রহণের এই সুযোগগুলো বাড়ানোর ক্ষেত্রে আসলে বাইরের দেশে কেমন কাজ করেছে ডিপিও মুভমেন্টটা, আমাদের দেশে কেমন? আইনের কথা বলছেন আপনি, আমরা আইন করতে একটা জিনিস মানে কি, একটা ভালো আইন করতে 90 থেকে, যদি আমরা বলি যে আমি 90-তে এই সময় আমি যুক্ত ছিলাম 92-তে, এবং 23 বছর, এটা লং টাইম। এবং যে সময়টা আসলে আমাদের মনে করি আমরা মাঝে একটা ভ্রান্ত আইন সহ ভুল হয়েছে, এই ভুলগুলা কেন হচ্ছে? মানে কি এমন না যে আমরা মানে কি এই যে ভূত গুলো চাপানো, আমাদেরকে কাজে পিছিয়ে দেওয়া, মানে একটা আইন তো ভালো একটা আইন তো এখন হলো মানে অন্যান্য অনেক দেশের নিয়ে করা সম্ভব, আমরা কেন মানে কি ওই মানে কি নতুন করে আবার রিডিসকভারিং তো আমাদের প্রয়োজন নাই, অনেক ক্ষেত্রে রিডিসকভারিং আমাদের প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমাদের পথটা কি হবে? আপনি বাইরের আলোচনার প্রেক্ষিতেই যদি আপনি বলেন যে প্রতিবন্ধী বান্ধব সমাজ এবং রাষ্ট্র তৈরির ক্ষেত্রে আমাদের এখানে কি রকম হচ্ছে, বাইরে কি রকম হচ্ছে, সেই জায়গাটা গ্যাপ গুলা কতটুকু?
এটা তো একটা ওই বললাম প্রথমেই বলেছি যে ডেভেলপমেন্ট ওয়ার্ক ইজ প্রোগ্রেসিভ, প্রতিনিয়ত এই পরিবর্তন হচ্ছে। ঠিক আইনের ক্ষেত্রে কিন্তু তেমনটি হচ্ছে যে আমরা সোসাইটি অ্যাজ এ হোল কিভাবে ভাবছি, আমাদের ইনস্টিটিউশন, আমাদের এডুকেশন সিস্টেম, আর হচ্ছে আমাদের চিন্তাধারা কেমন হচ্ছে। 2001 সালে যখন আমরা আমরা এই প্রতিবন্ধী কল্যাণ আইনটা পেয়েছিলাম, তখন হচ্ছে কল্যাণমূলক চিন্তাটাই বেশি ছিল আর কি। হ্যাঁ, তখন তো আমাদের সিআরপিটি হাতে ছিল না, তখন তো আমরা হিউম্যান রাইটস নিয়ে ডিসেবিলিটির সঙ্গে যুক্ত করি নাই। তখন তো হচ্ছে গোটা পৃথিবীতে হচ্ছে সিবিআর, কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের একটা আন্দোলন চলছিল। সেই রিহ্যাবিলিটেশনের আঙ্গিকে তখন যে আইনটা হয়েছিল, তখন সেই চিন্তা ভাবনাই হচ্ছে আইনটার মধ্যে প্রতিফলিত হয়েছিল। যার জন্য তখন আমরা ওইভাবেই আমাদের মতামত দিয়েছি, বা যে সমস্ত আলোচনাটা হয়েছে সেই লিটারেচারটা ওই আঙ্গিকে হয়েছে। যার জন্য তখন আমরা 2001 সালে আমাদের প্রতিবন্ধী কল্যাণ আইন হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমাদের রিয়েলাইজেশন হয়েছে যে না, প্রতিবন্ধিতার বিষয়টি কল্যাণ থেকে আমাদেরকে হিউম্যান রাইটস অ্যাপ্রোচে নিয়ে যেতে হবে। তখন আমরা 2006 সালের মধ্যে অলরেডি আমরা সিআরপিডি পেয়ে গেছি। সিআরপিডি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আমাদের অধিকার, শিক্ষা অধিকার, তারপর হচ্ছে কর্মসংস্থান অধিকার, স্বাস্থ্য অধিকার, সমস্ত বিষয়গুলো অধিকারের ফ্রেমে আমরা এটাকে পেয়েছি। সেই আমরা যদি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট বলি, সেটাকে মূল ভিত্তি ধরে আমাদের হচ্ছে সিআরপিডি তৈরি হয়েছে, এবং 2013 সালে আমরা তখন হচ্ছে অধিকার আইন পেলাম। এটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, ব্রিটেনেও ঠিক তেমনই হয়েছে। যে এখন তো আগে ছিল প্রতিবন্ধী দের জন্য হচ্ছে যে কল্যাণ আইন, এখানেও ছিল প্রতিবন্ধী আইন ছিল, কিন্তু পরে ওরা দেখলো যে এটাকে আরো আপগ্রেড করা উচিত, বা অন্যান্য আরো আইনগুলো আছে সবগুলাকে অ্যাকোমোডেট করে এখন এখানে করেছে যে ইকুয়ালিটি অ্যাক্ট 2010। এই আইনটা হচ্ছে যে অন্যান্য সমস্ত আইনকে, সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে একত্রিত করে এই আইনটা হয়েছে, এবং সেটা আগের আইনের চেয়ে অনেক অনেক প্রোগ্রেসিভ। সেহেতু হচ্ছে যে আমাদের ওই সোসাইটির চিন্তা ভাবনা যখন যে অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে আমাদের পলিসিতে এটা প্রভাব হবে। যেমন হচ্ছে যে তাহমিনা এখন বললো যে ওই যে ইন্টারসেকশনালিটির ব্যাপার, এটা কিন্তু আমরা আরো 3 বছর, 2 বছর, 5 বছর আগে অত এইভাবে আলোচনা হয়নি, কিন্তু এখন সব জায়গাতেই হচ্ছে। যেটা হচ্ছে যে আমরা শুধু জেন্ডার যদি ভাবি এবং শুধু নারীদের কথাই ভাবি, প্রতিবন্ধী নারীদের কথাও যদি না ভাবি, তাহলে হচ্ছে একটা অংশ পিছিয়ে পড়ছে। এবং প্রতিবন্ধী নারীরা তো ডাবলই এফেক্টেড, বিকজ একদিকে তারা হচ্ছে প্রতিবন্ধী, আর একদিকে হচ্ছে নারী, প্যাট্রিয়ার্কি এবং হচ্ছে ডিসেবিলিটি টুগেদার, ওরা হচ্ছে আরো মার্জিনালাইজ। আপনি যদি এই কোভিড এর অবস্থায় দেখেন, তাহলে হচ্ছে যে হ্যাঁ, ইউএনএফপি একটা বড় ফিগার, প্রায় 700 মিলিয়ন পিপল, ওমেন হচ্ছে যে অ্যাবিউজড হয়েছে বা ভায়োলেশনের শিকার হচ্ছে, কিন্তু প্রতিবন্ধী নারীরা আরো বেশি এটা হচ্ছে। প্রতিবন্ধী নারীদের সংগঠন যেটা হচ্ছে বাংলাদেশে আছে, এনসিডিডব্লিউ, ওদের প্রতিবন্ধী নারী পরিষদের সভানেত্রী নাসিমা সঙ্গে আমার কথা হচ্ছিল, সে বলছে যে বাংলাদেশে হচ্ছে যে এই ডোমেস্টিক অ্যাবিউজ ডিসেবলদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে, বিকজ তারা অনেক সময় ঘরের মধ্যে আছে, ইনকাম করার সুযোগ নাই, সেহেতু তারা হচ্ছে যে অ্যাবিউজের শিকার হচ্ছে। তো এইরকম হচ্ছে যে এখন আমাদেরকে ওই আরো অন্যান্য ইস্যুগুলোর সঙ্গে যুক্ত করে ভাবতে হবে। সেটা এখন শুধু আমরা লিনিয়ার ওয়েতে যদি ভেবে থাকি ডিসেবিলিটি এন্ড ডেভেলপমেন্ট, that is not enough. I think we have to link with other things, with climate change এর সঙ্গে ডিসেবিলিটি রিলেশনশিপ কিরকম হচ্ছে, ইনইকুয়ালিটি, ডিসেবল পিপলরা কত বেশি এফেক্টেড হতেছে, জেন্ডার ইন্টারসেকশন। সেহেতু এভাবে যদি আমরা চিন্তা করা যায়, সেই অ্যানালাইসিসটা যদি আসে, তখন হচ্ছে যাদেরকে আমরা একটু ব্লেম করতেছি যে নারী অধিকার সংগঠন গুলা শুধু নারীদের নিয়ে ভাবে, প্রতিবন্ধী সংগঠন গুলা হচ্ছে প্রতিবন্ধী নিয়ে ভাবে, অন্যদের নিয়ে ভাবতেছে না, এটা হচ্ছে এভাবে আমাদের চিন্তা করা হয়নি। এখন যে সমস্ত এই চিন্তাটা, ইন্টারসেকশনালিটি চিন্তাটা এখন ওয়েস্টে বেশি হচ্ছে, আমরা এদেরকে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে যে আমাদের দেশের অনেক সাফল্য আছে, যেটা হচ্ছে যে বিভিন্ন দেশে আমাদের শেয়ার করা দরকার। অন্যান্য দেশেও যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে, একাডেমিক ফ্রেমওয়ার্কে যেগুলো আলোচনা, সেটাকে হচ্ছে আমাদের দেশে নিয়ে যাওয়া। সেই জন্য হচ্ছে হাউ মাচ উই আর স্ট্র্যাটেজি, এই চিন্তাটা আমাদেরকে করতে হবে। মাঝখানে সেতু হয়তো কিছু পড়তে পারে, তার আগে আমি তাহমিনাকে বলবো। তাহমিনা মোশাররফ ভাইয়ের সাথে, মোশাররফ ভাই অনেক গুছিয়ে একটা সামারি দিয়েছে, তারপরেও স্পেসিফিক কিছু উদাহরণ কি দেওয়া যেতে পারে যেটা বাংলাদেশের জন্য আসলে প্রযোজ্য হতে পারে বিভিন্ন ক্ষেত্রেই, যেটা বাইরে হয়তো কাজ করছে, আমাদের এখানে হয়তো আমরা এখনো চেষ্টা করি নাই?
আহ, না, চেষ্টা করি নাই বললে বলা যাবে না, মানে সে কথা বলা যাবে না। আমি বলছি চেষ্টা আমরা করছি, কিন্তু নতুন শব্দগুলোকে পুরনো মোড়কেই ব্যবহার করছি, আমি সেটা বলছি। তো এখন আমি আবারও স্ট্রেস করছি যে আমাদেরকে ন্যারেটিভ চেঞ্জ করতে হবে এগুলোর। আপনি এখনো পর্যন্ত দেখবেন যে আমি যারা নন ডিসেবিলিটি নিয়ে কাজ করে তাদের একটা অ্যাপ্রোচ হচ্ছে যে ডিসেবিলিটি মেইন স্ট্রিম করতে হবে, এটা এখন ম্যান্ডেটরি। তো ওটা যখন আমরা করতে যাচ্ছি, করার সময় দেখা যায় যে ও মানে নাম্বার দিয়েই শেষ, কিন্তু আসলে তো সেটা নাম্বার গুণে তো লাভ হবে না। আমার কথা হচ্ছে যে যদি আমার 2জন পার্টিসিপেন্টও থাকে, সেখানে তাদের ওয়েট কতটুকু, স্ট্রেংথ কতটুকু সেটা দেখতে হবে। আমার কমিটিতে লোক নিয়ে আসলাম, কিন্তু তারা কোন পজিশনে সেটা দেখতে হবে, আবার কথা বলছে কিনা, কি কথা বলছে সেটাও দেখতে হবে। তো আমি সেই জায়গা থেকেই বলছি যে আমরা বলতে পারবো না যে একটা কাজও করিনি, বরং বাংলাদেশ ইজ দ্য ফোর ফ্রন্ট যে কোনো নতুন অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। কিন্তু যেটা হচ্ছে যে ওই নামটা শুধু চেঞ্জ করছি, প্র্যাকটিসটা একই রকম থেকে যাচ্ছে। আমি ফোকাস করছি ওই জায়গাতেই যে এই মানে আমাদের চিন্তাধারার পরিবর্তন না হলে তো আসলে আমরা প্র্যাকটিসটাও চেঞ্জ করতে পারবো না। আর আমরা যারা ধরেন একটু প্র্যাকটিসটা চেঞ্জ করতে চাচ্ছি, ট্রান্সফরমেট চেঞ্জের দিকে যেতে চাচ্ছি, সেই জায়গাটা মানে যদি চেঞ্জ হতো অ্যাটিটিউড, আমাদেরকে অত আননেসেসারি স্ট্রাগল করতে হতো না। আমি সেই জায়গাটুকুই আবারও স্ট্রেস করতে চাই যে আমরা আমরা যতটুকু এফোর্ট দিয়ে যেটা পাওয়ার কথা, আমরা তার চাইতে অনেক বেশি এফোর্ট দিচ্ছি, কিন্তু পাচ্ছি না কিন্তু যতটুকু পাওয়ার। তো আমি একটু মানে সবকিছু পরিমাপ করতে চাই অঙ্কের হিসাবে, যে কত টাকা ব্যয় করলাম আর কতটুকু পরিবর্তন আসলো। তো সেই জায়গাটুকু থেকে দেখতে গেলে আমি আসলে একটু বেশি ক্রিটিক্যাল যে কি করতে পেরেছি আমরা। সেই জায়গা থেকে এখনো বলছি যে আমাদের আমরা আমি ডিসেবিলিটি মুভমেন্টে কেউ আমাকে কাউন্ট করুক না করুক, আমি মনে মনে সেই মুভমেন্টের লোক। এবং আমি আমার কাজের, আমি যেখানে যাই, আমি একটা হোটেলে গেলেও আমি তাদের অ্যাক্সেসিবিলিটি নিয়ে কথা বলি এবং তাদের চেঞ্জ করার জন্য কথা বলি। সো আমি মনে করি যে আমি অ্যাক্টিভ এজেন্ট। সো ইন দ্যাট কেস আমি সবসময় দেখেছি যে ডিসেবিলিটি সংগঠন একটু আইসোলেটেড ওয়েতে কাজ করতে চায়, যেখানে এখনো পর্যন্ত জেন্ডার অথবা অন্য কোনো বিষয়গুলো নিয়ে, মানে রাইটস কাইন্ড অফ বিষয়গুলি নিয়ে এখনো পর্যন্ত কথা বলার মানে সেরকম, মানে আমি সেরকম পাই না। যে আসলে আমার এক্সপেকটেশন হয়তো একটু বেশি, যে আমি মনে করি যে জায়গাটুকুতে কথা বলবে যে আমার এম্পাওয়ারমেন্টের জায়গা এমন একটা জায়গাতে হবে যে আমার পয়সা না থাকলেও আমার সেই এম্পাওয়ারমেন্ট ঠিকই থাকবে, আমার ভয়েস ঠিকই থাকবে। আমাকে ইংলিশ মিডিয়ামে না গেলেও আমি সেম ভয়েস রেজ করতে পারবো। আমি সেরকম একটা জায়গার কথা ভাবি, যেটা জেন্ডারের ক্ষেত্রে অনেকটুকুই হয়েছে, কিন্তু প্রতিবন্ধিতার ক্ষেত্রে এখনো উই হ্যাভ টু গো আ লং ওয়ে ইন দ্যাট রিগার্ডস। মোশাররফ ভাই কিছু যোগ করবেন? হ্যাঁ, আমি একমত তাহলে আপনার সঙ্গে যে আমাদেরকে লং ওয়ে, অনেক পথ বের হতে হবে, তবে পথটা শুরু হয়েছে, এটুকুই আমার আশা, যে পথটা শুরু হয়েছে, কিন্তু আমাদেরকে অনেক পথ যেতে হবে, দেয়ার ইজ নো কোশ্চেন। অবশ্যই এখন কিভাবে যাব, কি একজন হাবিবুল ভাই বলেছেন যে ডিসেবিলিটির বিষয়টা এখনো টোকেনের, আমি কমপ্লিটলি এগ্রি। তো হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান হয়তো এগিয়ে এসছে, সেটা হচ্ছে যে এটা নিয়ে কাজ করতেছে, কিন্তু হচ্ছে যে খুব এত অল্প পরিসরে, বা হচ্ছে যে এটা টোকেনিস্টিক অ্যাপ্রোচই পড়ে। তো সেটাকে আমরা হচ্ছে তাহলে সংখ্যাটাকে কিভাবে বাড়াবো, কোয়ালিটিটা বা কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আমি যদি এমপ্লয়মেন্টের কথা বলি, তাতে হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান হয়তো এখন ডিসেবল পিপলদেরকে রিক্রুট করা শুরু করেছে বা চিন্তা ভাবনা করছে, একটা হয়তো দুটো হয়তো আছে, এবং সেটা হচ্ছে একটা বিলো লেভেলে আছে। সেটাই হচ্ছে আমি বলবো যে একটা হয়তো কেউ হয়তো কোন একটা কোম্পানি বা প্রতিষ্ঠান আছে 50,000 পিপলকে এমপ্লয় করেছে, কিন্তু সেখানে হয়তো ডিসেবল 2জন বা 3জন আছে ফ্রন্ট লেভেলে, খুব লোকাল কোয়ালিটি। তো সেটা পরিবর্তন করা উচিত। তো সেই ট্রান্সফরমেটিভ পরিবর্তনটা আসার জন্য হচ্ছে যে এখন এটা আমার কাছে যে একেবারে খুব রেডি অ্যান্সার আছে আমি এটা বলবো না, কিন্তু আমি মনে করি যে
আমরা ক্রমান্বয়ে এগোচ্ছি, একটু একটু করেই এগোচ্ছি আর কি। স্পিডটা হচ্ছে এখন খুব ম্যাটার। তো এই স্পিডটা করার জন্য যেটা হচ্ছে যে যেমন হচ্ছে আমরা গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন করতে পারি, অ্যাওয়ারনেস করতে পারি, অ্যাডভোকেসি করতে পারি, কিন্তু শুধু গভর্নমেন্টই হচ্ছে আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে না। তার কারণ হচ্ছে যে আপনি যদি আমাদের মতো দেশে দেখেন 90% জব ক্রিয়েশন হয় হচ্ছে ইনফর্মাল সেক্টর, তাহলে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলা কিভাবে কাজ করছে তাদেরকেও তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে, বিজনেস সেক্টরের সঙ্গে কাজ করতে হবে, ইউএন এজেন্সির কাজ করতে হবে, আমাদের যে সমস্ত ডোনার এজেন্সি গুলো আছে তাদের সঙ্গে কাজ করতে হবে। তো এখন যদি এরকম হয় যে ব্রিটিশ গভর্নমেন্টের ডিসেবিলিটি ইনক্লুশন পলিসি আছে এবং সেই পলিসিটার মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলা আছে সেখানে সেই পলিসিটা ইমপ্লিমেন্টেড হবে, তাহলে হচ্ছে যে আমাদের ডিসেবিলিটি মুভমেন্ট যেটা আছে তাদের হচ্ছে যে এখন হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের যে এখন তো আগে ডিএফআইডি ছিল ওটা থাকছে না, এখন হচ্ছে যে এফসিডিও যেটা হচ্ছে ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস, যেটা বাংলাদেশের মতো দেশে একটা দেশে হাই কমিশন এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে হচ্ছে যে এখন ডিসেবিলিটি মুভমেন্টের সেই ক্যাপাসিটি, সেই চিন্তা থাকা উচিত যে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে আমরা কিভাবে আমাদের রিলেশনশিপ ডেভেলপ করব, কিভাবে আমাদের পলিসি ডিসেবল পিপলদের বিষয়গুলোকে তাদের কাছে তুলে ধরবো রিপোর্টের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, পত্রিকাতে লিখে, যেন হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের যে পলিসি আছে সেটা হচ্ছে ক্ষেত্রে এটা একটা হওয়া উচিত। তারপর হচ্ছে ইউএন এর হচ্ছে যে ডিসেবিলিটি ইনক্লুশন স্ট্র্যাটেজি হয়েছে, এখন বাংলাদেশে যতটা ইউনাইটেড নেশনস এর অফিস আছে, যত প্রকারের অফিস আছে, তাদেরকে ডিসেবিলিটি ইনক্লুড করতেই হবে তাদের পলিসির মধ্যে। এবং এই যে যেটা হচ্ছে ইউএন উইমেন আছে তাদেরও একটা ম্যান্ডেট আছে। আই থিঙ্ক যে যেটা হচ্ছে তাহমিনা আপার মাধ্যমে ওরা আরো বেশি উপকৃত হবে যে ডিসেবল পিপলদেরকে ডিসেবল পার্সপেক্টিভ পাওয়ার ক্ষেত্রে। অনেক ইউএন এজেন্সি ডিসেবল পিপলদেরকে এখন রিক্রুটও করতেছে। সেটা আমাদের আমরা যারা ডিসেবল পিপল আছে আমাদেরকেও প্রিপেয়ার করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের এডুকেশন লেভেলে আরো যাওয়া উচিত, ট্রেনিং নেওয়া উচিত, স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, বিভিন্ন শেয়ারিং করা উচিত, করার মাধ্যমে হচ্ছে আমরা নিজেদেরকেও একটা ইকুইপ করতে হবে যেন আমরা সেই লেভেলে আমরা যেতে পারি, বিষয়গুলো তুলতে পারি। এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের উপস্থিতি পার্টিসিপেশনটা হচ্ছে খুব দরকার, এবং বিভিন্ন ডায়ালগে হচ্ছে যে আমাদের ভিউজ গুলাকে নিয়ে আসা উচিত। এরকম ভাবে আস্তে আস্তে এগোতে থাকবে। তো স্পিডটা নির্ভর করছে যে আমরা ডিসেবল পিপলরা কত বেশি অর্গানাইজ, কত বেশি স্ট্র্যাটেজি, কত বেশি এনগেজ হচ্ছে, সেটার উপরে নির্ভর হচ্ছে যে এই পরিবর্তন কত তাড়াতাড়ি হবে। মোশাররফ ভাই, আমি মোশাররফ ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই। মোশাররফ ভাই, অবশ্যই তারা তাদের কমিটমেন্টের জায়গা থেকে আইএনজিও, ইউএন সবাই রিক্রুট করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রিক্রুটমেন্টের পরে রিটেনশনের জন্য তো আর কোনো ওয়ে নাই, কারণ এক একজন প্রতিবন্ধী ব্যক্তির এক এক ধরনের নিড আছে। সেই নিডটুকুকে অ্যাড্রেস করার জন্য তো প্রথমত চিন্তাধারার দরকার, পরিবর্তন দরকার। কিন্তু চিন্তাধারার পরিবর্তনের পরে তারপরে আসছে আপনার ইম্প্যাক্ট পড়বে রিসোর্স অ্যালোকেশনে পড়ে। আমার বাজেট হচ্ছে 3 বছরের জন্য, তারপরে এর ভিতরে আগে থেকেই যদি একজন ডিসেবল লোক রিক্রুট করার প্রজেক্ট প্রপোজাল তো আগে তৈরি হয়, লোক রিক্রুট হয় পরে, তারপরে সেই জায়গাটুকুতে কিন্তু অ্যালোকেট করার মতো কোনো ধরনের কিন্তু অ্যাডজাস্ট করার ওয়ে থাকে না। তো আমি সেজন্যই বলি যে অ্যাটিটিউডিনাল চেঞ্জ যদি না হয়, আগেই যদি না হয়, তাহলে কিন্তু আমার বাজেটেও রিফ্লেকশন হবে না, আমার রিক্রুটমেন্টের পরে রিটেনশনেও হবে না। রিক্রুট কিন্তু সবাই করে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে হয়তো 1 মাস 1 দিন পরে লোকজনকে রিজাইন করতে হয়, কেননা আমার তো এনাবলিং এনভায়রনমেন্ট নাই আমার জন্য। সেসব কারণে এটা ডিসেবিলিটির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, এটা অন্যান্য ডাইভার্সিটির ক্ষেত্রে ইনক্লুডিং উইমেনদের ক্ষেত্রেও এখনো বহু জায়গায় প্রযোজ্য। নারী উন্নয়নের নামে কিন্তু নারীকে অনেক বেশি রিক্রুট করা হচ্ছে, কিন্তু আমি সবসময় দেখি যে নারীকে রিক্রুট করা হচ্ছে ফ্রন্ট লাইনে, ম্যানেজমেন্ট লেভেলে এখনো 2% নারীও এখনো আসেনি, যেখানে আসলে একটা পরিবর্তন আসতে পারে। আমি ঠিক প্রতিবন্ধীর বেলায়ও আমি একই জিনিস বলি যে মানে মজ্জাগত পরিবর্তন যদি না আসে, আমার ডোনারের প্রজেক্ট প্রপোজালই সাবমিট হবে উইথ দ্য ফল্ট। আমি একটু আর কোনো ধরনের চেঞ্জেস স্কোপ থাকে না। তাহমিনাকে একটু আটকাই। তাহমিনা এবং মোশাররফ ভাই, আমরা ছোট 1 মিনিট করে বলবেন, বলে আমরা তারপরে একটু কোভিড নিয়ে আলোচনা করবো। কোভিড এর ব্যাপারে বলছিলেন মোশাররফ ভাই মাঝখানে, কিন্তু ছোট্ট করে একটা আলোচনা, মানে তাহমিনা একটা পয়েন্ট নিয়ে এসেছে, জরুরি পয়েন্ট আমি মনে করি। সেটা হলো
আহ যেখানেই কেউ যদি আমাদেরকে রিক্রুটমেন্ট হয়, রিটেনশন পলিসি বা এইগুলা, বা আমাদের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই রিপ্রেজেন্টেশনটা নাই, ও থাকছে না, মানে কি আমরা যদি কাউকে কখনো নিও তারপরে তাকে রাখতে পারছি না, বা তাকে ধরে রাখা এবং মানে তাকে হলো আসলে প্রাধান্য দেওয়া, মানে কি মূল জায়গাটা হলো কি সবগুলো ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব। এই বিষয়টা ডিপিও আন্দোলনটা কিন্তু মূলত ছিল হলো এক ধরনের প্রতিনিধিত্বের জায়গা তৈরি করা। এবং সেই অর্থে আমি কর্মসংস্থান, প্রতিবন্ধিতা কর্মসংস্থান নিয়ে কাজ করেছি। আমরা যদি বলি যে শিক্ষার কথা বলি, আমরা যদি সকল ক্ষেত্রে কিন্তু এই প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু ওই রকম ভাবে আমাদের এখানে স্পষ্ট না। আমাদের আমরা নেতা যাদেরকে সবাই হয়তো দেখা যাচ্ছে ওই রকম ভাবে প্রতিবন্ধী নেতৃবৃন্দ আমাদের প্রাতিষ্ঠানিক কোনো প্ল্যাটফর্ম গুলোতে নাই। প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম আমরা কি বলবো যে আমাদের কেন আমাদের আমাদের যদি 50 জন নারী সাংসদ থাকতে পারে, আমরা যদি ওই রকম একটা নিয়ম বানাতে পারি, তাহলে প্রতিবন্ধীদের নিয়োগের জন্য আমরা মানে কি আমাদের কেন আমরা ওরকম একটা ইয়ে চাইবো না, যেখানে 10 থেকে 15, 5 থেকে 15% আমরা বলছি। আমরা ওই আলোচনাগুলোতে মানে কি অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের জায়গাটা নিয়োগটা 10 থেকে 90 থেকে 2001, তারপরে 2013, এই যে 23 বছরের যন্ত্রণা, এটা আমার কাছে মনে হয় এক ধরনের প্রতিনিধিত্বহীন একটি সংগঠন হয়েছে বাংলাদেশে। আগিয়েছি আমরা, অবশ্যই আগিয়েছি আমরা, কিন্তু আইনের যে এই যে ভুল ভাবে, এটা শুধু প্রেক্ষিতটা বললেই হবে না, আমাদেরকে আসলে বিশ্লেষণের জায়গাটায় আসল লোকগুলো ছিল কিনা, হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু আসবে। আপনি অল্প করে যদি ছোট করে বলেন যে বাইরের প্রেক্ষিতে আমাদের বাইরে আসলে এই যে প্রতিনিধিত্বের জায়গাটা কতটুকু মর্যাদার ভিত্তিতে করা হয় বা মনোযোগ দিয়ে করা হয়, আর আমাদের এখানে এই জানে কোনো ঘাটতি আছে কিনা, ছোট করে দুইজনই বলেন, তারপর আমরা একটু কোভিড নিয়ে আলোচনা করব। আমাদের সময় আমরা চেষ্টা করি 10:30টার ভেতরে শেষ করার, কিন্তু হয় না। 10টা ছিল কথা, 10:30টাতেও পারি না, সুতরাং সময় একটু ছোট করে বলতে হবে। চিন্তা হবে না। আমি মোশাররফ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। ওকে, আই থিঙ্ক এর মধ্যেও অনেকগুলা প্রশ্ন এসছে আর কি। যেমন আপনি দেখেন যে হ্যাঁ, আইনের রুল অফ ল, এটা হচ্ছে একটা বড় কথা। তো আমি হ্যাঁ অবশ্যই বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বা ইউকের তুলনা করা যায় না, কিন্তু তারপরে কিছু কিছু বিষয় তো তুলনা করা যায়, কারণ হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এদেশে হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তো হচ্ছে এই কিছুদিন আগে এখানে হচ্ছে যে ব্রেক্সিট ইস্যু নিয়ে পার্লামেন্টে যে বিষয়গুলা ঘটলো, সত্যিকার ইয়েস অনেক ধরনের সমস্যা হয়েছে, অনেক হয়েছে, কিন্তু ডেমোক্রেসির চর্চাটা দেখার মতো ছিল এখানে, যে কিভাবে যে পার্লামেন্ট যে একটা ভূমিকা রাখতেছে, যে এমপিরা যে তারা ভূমিকা রাখতেছে, এবং বিভিন্ন ভাবে মানে বিভিন্ন ইস্যুতে একের পর মানে দিনের দিনের পর দিন, এবং হচ্ছে যে এই যে এই সন্ধ্যা থেকে শুরু হয়ে মিডনাইট পর্যন্ত যে বিষয়গুলো এখানে পার্লামেন্ট চর্চা হয়েছে, ফ্যান্টাস্টিক এক্সারসাইজ অফ ডেমোক্রেটিক প্রসেস। তো ডেমোক্রেটিক প্রসেসের তো একটা বড় জিনিস হচ্ছে রুল অফ ল। তো এই দেশে যেটা হচ্ছে যে একজন প্রতিবন্ধী মানুষ যদি বৈষম্যের শিকার হয়, তাহলে হচ্ছে সে তার সেই বৈষম্যের জন্য খুব সহজভাবেই হচ্ছে যে সে তার প্রতিকার চাইতে পারে। সেই ব্যাপারগুলা এখানে ট্রাইব্যুনাল আছে, এখানে হচ্ছে যে কোর্ট আছে, সেই সমস্ত এখানে হচ্ছে যে এই অধিকার ওরা অধিকার যদি লঙ্ঘন হয় সেটার জন্য সে রিমেডি চাইতে পারে। কিন্তু সেই জায়গাটা হচ্ছে যে আমাদের এখনো বাংলাদেশে এটা অত শক্তিশালী নয়, কিন্তু তারপরে আমি বলবো না যে একেবারেই নয়। যে হচ্ছে আপনি যদি দেখেন যে বিশেষ পরীক্ষায় হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারতো না, আমি নিজেও পারি নাই, কিন্তু এটা হচ্ছে যে আমরা কোর্টে যখন হলো প্রতিবন্ধী সংগঠন প্লাস হচ্ছে যে মেনস্ট্রিম অধিকার নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে একত্রিত আমরা যখন এটা একটা হাইকোর্টে রিট পিটিশন করা হলো, তখন হচ্ছে কোর্ট ইনস্ট্রাকশন দিল যে পাবলিক সার্ভিস কমিশনকে প্রতিবন্ধীদের বিষয়কে রিপোর্ট না করাটা কেন অবৈধ নয়। তো তারপরে তো হচ্ছে ওটা চেঞ্জ হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা যেটা হচ্ছে যে বিভিন্ন ভাবেই আমাদেরকে বিভিন্ন কৌশল গ্রহণ করতে হবে।
কখনো আমরা অ্যাওয়ারনেস এর মাধ্যমে করতে পারি, কখনো হচ্ছে যে আইন প্রয়োগ করার ক্ষেত্রে করতে পারি, এবং হচ্ছে যে সেটা হচ্ছে পলিসি অ্যাডভোকেসি, লিগ্যাল অ্যাডভোকেসি ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট। যদি আমাদের অধিকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন পলিসি অ্যাডভোকেসি করতে হবে, আমাদেরকে অবশ্যই যদি সেটা লাগে তাহলে লিগ্যাল অ্যাডভোকেসির দিকেও আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সবকিছু মিলিয়েই হচ্ছে যে একটা সলিউশন হচ্ছে যে এই বড় কমপ্লেক্স সমস্যাটাকে সমাধান করতে পারবে না, আমাদেরকে হচ্ছে বিভিন্ন ভাবেই ব্যবস্থা নিতে হবে। সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এর কোনো বিকল্প নাই, অ্যাডভোকেসির কোনো বিকল্প নাই, লিগ্যাল অ্যাকশনের কোনো বিকল্প নাই, প্লাস হচ্ছে যে এই অন টু অন মিটিং বা হচ্ছে সেগুলো হচ্ছে যে ডেভেলপমেন্টের যতগুলা প্র্যাকটিস আছে সেগুলোকেই হচ্ছে আমাদেরকে এটা করা উচিত। কিন্তু যেটা হচ্ছে যে কে করবে, এখন হচ্ছে যে যেটা হচ্ছে যে ফাইন্যান্স কে করবে, এটা এগুলো একটা বিষয় আছে। তো এখন আমার কাছে মনে হয় আগের চেয়ে ডিসেবিলিটি সেক্টরে ফাইন্যান্সের পরিমাণটা অনেক বেশি, যেমন এবং হচ্ছে এনজিও সেক্টরের হচ্ছে যে অ্যালোকেশনটাও বেশি। কয়েকদিন আগে আমাদের একটা ঢাকা ইউনিভার্সিটির ইউকে অ্যালামনাই অনুষ্ঠান হচ্ছিল, সেখানে ব্রিটিশ হাই কমিশনার, বাংলাদেশ ব্রিটিশ হাই কমিশনার স্পিচ দিলেন। তার মধ্যে উনি বললেন যে সংখ্যাটা এরকম হতে পারে, আমার কনফিউশন হতে পারে, 200 মিলিয়ন অথবা 300 মিলিয়ন বললেন, বাট 200 মিলিয়নের নিচে তো নয়। তো বলছি এত পরিমাণ টাকা, মানে খুব বেশি টাকা নয় এটা। 200 মিলিয়ন বাংলাদেশে যদি যেয়ে থাকে তার 90% হচ্ছে এনজিওদের কাছে যায়, মাত্র 10% এর কাছে যায় গভর্নমেন্ট। তার মানে হচ্ছে যে ইউকে গভর্নমেন্টের মেজরিটি অংশ হচ্ছে এনজিও সেক্টরে যায়। তার মধ্যে থেকে কিছু অংশ আবার হচ্ছে ডিসেবিলিটি অর্গানাইজেশন গুলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আমি যদি দেখি আগের অবস্থা এখন অবস্থা, ডিসেবিলিটি সেক্টরে হচ্ছে ইন্টারন্যাশনাল এইড এর পরিমাণটা অনেক বেড়েছে, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। কিন্তু হচ্ছে যে এই এটা আরো বাড়তে পারে যদি হচ্ছে যে আমাদের এই গ্লোবাল অ্যাডভোকেসিতে আমরা আরো বেশি ভালো ভূমিকা রাখতে পারি। অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে তারাও যদি এটা ইমপ্রুভ করে, এবং সেটা কিন্তু হয়েছে। আমি যদি বলি যে ইউএন এর ক্ষেত্রে এবং ডোনার এজেন্সির ক্ষেত্রে সেন্সিটাইজেশনটা আগের চেয়ে অনেক বেড়েছে। এটা ইমপ্লিমেন্টেশন হবে কান্ট্রি লেভেল। সে তো কান্ট্রি লেভেল ডিসেবিলিটি মুভমেন্টের বা ডিসেবিলিটি অর্গানাইজেশনের একটা বিশাল দায়িত্ব আছে এই ডোনারদের সঙ্গে নেগোসিয়েশন করা, তাদের সঙ্গে বসা, বিষয়গুলোকে তুলে ধরা, ইউএন এজেন্সি গুলার সঙ্গে করা, পাশাপাশি হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের সঙ্গে হচ্ছে যে গভর্নমেন্ট পলিসি গুলা যেন ইমপ্লিমেন্ট হয়। সেই জন্য পলিসি অ্যাডভোকেসির কোন বিকল্প নাই যদি আমরা বিভিন্ন অ্যাক্টর গুলাকে আমাদের ডিসেবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে চাই। ছোট করে তাহমিনা কিছু যোগ করো। না, আই এম ফাইন। আমি মোশাররফ ভাইয়ের সাথে আমি সবসময় একটা কথাই বলছি যে সচেতনতা, এটার কোনো বিকল্প নাই আসলে এটা। আর সচেতনতার বেলায় আমি এতটুকু বলতে চাই, আমার মনে হয় এখন অ্যাওয়ারনেস থেকে সেন্সিটাইজেশন আসা দরকার। কারণ এত জীবন্ত অ্যাওয়ারনেস করে আসলাম, এটা এখন হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকরের মতো, ওটা দেখি তারপরেও ধূমপান করি। তো এখন সেন্সিটাইজেশন আসতে হবে, কাজও করব, কথা বলবো, সেই কথাকে অ্যাক্ট করতে হবে। এখন ওই যে আমি বললাম যে ন্যারেটিভ চেঞ্জ করার কথা, আমি এইটাই বলছি যে অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশনে যে আসতে হবে। সেই জন্য বলছিল কথা প্রসঙ্গে যে আমাদের মধ্যে এখন প্রোটেস্ট শুরু করে, ব্ল্যাক লাইভ মুভমেন্ট যেরকম প্রোটেস্ট শুরু করেছে, সেই প্রোটেস্ট করা হচ্ছে। আমি বলি না, এই জন্য একজন বলছিল আর কি, আমরা অত এক্সট্রিম পর্যায়ে না গেলেও অফকোর্স অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন, অ্যাডভোকেসি এরকমই করা উচিত আর আমাদের আজকের এই আয়োজনে আমরা একটা ছোট আলাপ আছে এখনো কোভিড নিয়ে, কিন্তু তার আগে সময়ও প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু আমি একটু বলে দিতে চাই, আজকে হাবিবুর রহমান, নূপুর, নূপুর, এইচ.এম. ফরহাদ, এস.এম. মুনির আহমেদ এবং আনামুল হক খসরু যুক্ত হয়েছেন, কিন্তু তাদের অনেকগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন আসলে হয়তো আমাদের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা বিষয় করতে হবে, আরো ছোট ছোট। আমি নিজেই ভাবলাম যখন প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা শুরু করলাম, তখন দেখলাম যে ছোট ছোট আলাপ করলেও অনেকগুলো বিষয় আলাপ। তারপরে দেখছি যে সেই আলাপের ভেতরে অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে পারছি না এখনো। তাসনুভা আলী, তারা প্রত্যেকেই আমাদেরকে, আপনাদের সবাইকে, আপনাদের দুজনকে বিশেষ করে গুণী দুজন মানুষকে অনেক ধন্যবাদ দিয়েছেন, এবং পাশাপাশি তারা বলেছেন যে আলোচনাগুলো আরো দরকার অন্যান্য বিষয়ে, বিশেষ করে কেন হচ্ছে না। মহুয়া পল যুক্ত হয়েছেন,
তাহমিনা আক্তার যুক্ত হয়েছেন, আহসাব হাবিব যুক্ত হয়েছেন। আমার কাছে অনেকগুলো ছোট ছোট নাম এসেছে, আমি এটা একটু পড়ে নিই। তারা কষ্ট করে আমাদের সাথে যুক্ত আছেন এখানে। আহ মইন ভাই, আশফাক আমি করিম। আমি আপনাকে একটু ইয়ে দিতে চাই, আমি একটু পড়ে নিতে চাই নামগুলো। হ্যাঁ হুম? প্লিজ। আমি হ্যাঁ আমি খুবই আনন্দের সাথে বলছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিভিন্ন মন্তব্য করে প্রশ্ন করেছেন, আমাদেরকে ভালো ভালো প্রশংসা করেছেন, এবং আপনাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, সেগুলোর উত্তর আপনারা দিতে চেষ্টা করেছেন। তাদের যারা আমাদের সাথে মন্তব্য করে যুক্ত ছিলেন, তাদের মধ্যে আমি আসলে একটু তাদের নামগুলো উল্লেখ করতে চাই এবং আলাদা করে ধন্যবাদও দিতে চাই আন্তরিকভাবে। এমডি হাবিবুর রহমান, এইচ এম ফরহাদ, নুরুন্নাহার নুপুর, মহুয়া পল, তাহমিনা আক্তার, আহসান হাবিব, তাসনোভা আলী, আশফাক কবির, ফাহিম মোহাম্মদ হক, আশরাফ সিদ্দিক, এনামুল হক খসরু, আমাদের সাথে মানে পুরো আলোচনার সাথে ওনারাও আসলে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছিলেন। আসলে ওনাদের মন্তব্যগুলো আমাদেরকে ওরকম দিক নির্দেশনা দিয়েছে। ধন্যবাদ। এখন আরেকজনকে দেখছি, ফুয়াদ উদ্দিন আহমেদ, উনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। ফায়াজউদ্দিন আমাদের। ফায়েজউদ্দিন, হ্যাঁ ধন্যবাদ সেতু। আমার 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 বয়স হয়ে গেছে তো চোখে দেখি না, আমি ছোট ছোট থেকে পড়তে পারছি না। তবে সবাইকে আপনারা যারাই লিখছেন, হ্যাঁ একটা বিষয়ে একটা প্রশ্ন করে লিখেছেন, এবং কিছু কিছু আমি বলবো মোশাররফ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, উনি নিজে প্রশ্নগুলো পড়ে আবার হলো রেসপন্স করেছেন অনেক ব্যাপারে, এটা খুবই জরুরি দরকার ছিল। আমরা আজকের আলোচনাটা ছোট্ট অল্প কিছু 2-3 লাইনের আলাপ দিয়ে শেষ করে দিতে চাই। তাহমিনা এবং মোশাররফ ভাই, আপনারা এই কোভিড এর কারণে, কোভিড-19 বলি বা করোনা বলি, এইটা একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে আমাদের সবার জীবনে, এবং আমি ওই আলাপগুলোতে যেতে চাই না, কিন্তু তার আগে একটা জিনিস একটু জানা দরকার, মানে প্রতিবন্ধী মানুষদের জন্য ইতিবাচক হবে এমন কি কি বিশেষ মানে কি সম্ভাবনা বা সমস্যা আছে, এগুলো ভাবা দরকার আমাদের। এবং এরকম কিছু আপনারা করেছেন, আপনাদের সংগঠনে করেছেন বা ভাবছেন, হ্যাঁ সেইগুলোর ব্যাপারে একটু যদি অল্প করে জানান, যেটা অন্যান্য সবাই জানলো যে হ্যাঁ কি কি করা যেতে পারে। তো আমি একটু বলে নিই, তারপরে মনে হয় তাহমিনা আপা আপনি বলেন। জি ধন্যবাদ। জি তাহমিনা অনেক খুশি হয়েছে। মোশাররফ ভাই আপনি বলেন। ওকে, যেটা আমাদের সংগঠনের কথা বলেছেন, যেটা হচ্ছে যে ইয়াডিডি ইন্টারন্যাশনাল এই সময়ে আমরা হচ্ছে যে কোভিড রিলেটেড স্ট্র্যাটেজি গ্রহণ করেছি। তার মধ্যে হচ্ছে যে আমাদের 4টা অবজেক্টিভ ছিল। তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে যে সমস্ত মেসেজ যাচ্ছে কোভিড রিলেটেড, সেই মেসেজগুলো যেন কারেক্ট মেসেজ যায় এবং ডিসেবিলিটি অ্যাক্সেসিবল হয়, সেটাকে নিশ্চিত করার জন্য আমাদের একটা অ্যাডভোকেসি ওয়ার্ক ছিল। এবং সেটা আমরা 5টা দেশেই হচ্ছে একভাবে করার চেষ্টা করেছি। এটা বাংলাদেশে হয়েছে, আপনারা দেখেছেন হয়তো টেলিভিশনে বা পত্রিকার মাধ্যমে, এটা আমরা আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে। আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শফিক ভাই এটা এই প্রোগ্রামটা করেছেন। দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে যে মেডিকেল যে অ্যাক্সেস। আমরা জানি যে কোভিড এর কারণে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্লাস হচ্ছে যে যে হেলথ যে সিস্টেম আছে সেটা যেন অ্যাক্সেসিবল হয় ডিসেবল পিপলদের ক্ষেত্রে, সেটাই করা। প্লাস হচ্ছে যে সোশ্যাল ইস্যু যে আছে সেখানে ডিসেবল পিপলরা যেন ইনক্লুডেড হয়। ফর এক্সাম্পল যেটা হচ্ছে যে কোভিড রিলেটেড, কোভিড এর ফলে হচ্ছে যে জেন্ডার বেস ভায়োলেন্স অনেক বেড়ে গেছে, এবং আফ্রিকাতে হচ্ছে যে প্রেগনেন্ট ইয়ং প্রেগনেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে নারীদের। এগুলা হচ্ছে যে এই সমস্ত ইস্যুগুলা যেন অ্যাড্রেস হয়, মানে রিডিউস করা যায়, কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা ক্ষেত্রে আমরা সোশ্যাল ইস্যুতে ইনক্লুশন কথা বলছি। আর একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, মানে হচ্ছে কোভিড রেজিস্ট্রেশনের এই ক্রাইসিসের পরে হচ্ছে যে আরো বড় ধাক্কা আসছে বা শক আসতেছে, যেটা অলরেডি আমাদের দেশে হয়েছে এবং গ্লোবালি হচ্ছে, এবং আরো বেশি নেক্সট ইয়ার আরো ব্যাপক হবে, সেটা হচ্ছে ইকোনমিক রিসেশন। এটা যেন ডিসেবিলিটি ইনক্লুসিভ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে
সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অ্যাডভোকেসি করছি। ইউকেতে আমার ক্ষেত্রে আমি যে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে এখন হচ্ছে যে ইউকে তো ডিফিট এখন নেই, এখানে হচ্ছে যে নতুন ডিপার্টমেন্ট হলো, সেই ডিপার্টমেন্ট যেন ডিসেবিলিটি ইনক্লুসিভ হয় এবং হচ্ছে ডিফিটের যে সমস্ত স্ট্র্যাটেজি ছিল ডিসেবল পিপলদের উন্নয়নের ক্ষেত্রে সেটা যেন থেমে না যায়। এখানে হচ্ছে ডিফিট যে সমস্ত কান্ট্রি প্রোগ্রাম গুলা যে সমস্ত যেভাবে ইমপ্লিমেন্ট করতেছিল সেটা যেন অব্যাহতি থাকে, সেই ব্যাপারে আমরা হচ্ছে যে উই আর ডুইং অ্যাডভোকেসি। যেটা হচ্ছে যে এটা হচ্ছে ইউকে পার্লামেন্টের সঙ্গে আমরা করতেছি, নতুন ডিপার্টমেন্টের যে লিডারশিপ টিম আছে সেটা হচ্ছে, এবং এটা এখন হচ্ছে যে আমরা দেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে নতুন ডিপার্টমেন্ট সেটা যে অফিস আছে সেখানে কিভাবে কাজ করা যায় সেটা হচ্ছে যে ওয়ান অফ মাই কি রোল। এটা ছাড়া হচ্ছে যে ইউকেতে যেমন হচ্ছে দেখেন যে 2008 সালে যখন হয়েছিল যে, এবং সবগুলাই হচ্ছে কোভিড রিলেটেড কে সামনে রেখে যা কিছুই হচ্ছে, যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা রিভিউ হতেছে পার্লামেন্টারিয়ানদের এবং সে সমস্ত রিভিউতে কোভিড এর যে সমস্ত প্রতিবন্ধী আজকেই আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম। তো এখন হচ্ছে যে কোভিড এর হচ্ছে যে ব্যাপকতা সেক্ষেত্রে হচ্ছে যে সবাই এফেক্টেড হচ্ছে, তবে প্রতিবন্ধী ব্যক্তিরা খুব বেশি এফেক্টেড হচ্ছে যে বিকজ অফ দেয়ার অ্যাক্সেস নেই, যে সমস্ত সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম গুলো আছে সেখানে নেই, প্লাস হচ্ছে যে অনেক ব্যারিয়ার আছে। তো সেই ব্যারিয়ার গুলাকে যদি রিডিউস করার জন্য হচ্ছে যে আমরা সাংগঠনিক ভাবে কাজ করছি, কিন্তু অন্যান্য আরো অর্গানাইজেশন আছে, এখানে ডিপিওরাও কাজ করতেছে, অন্যান্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশন আছে তারাও কাজ করতেছে। আমি শুধু আমার অর্গানাইজেশন কি করছে সেটুকু আমরা বললাম। পাশাপাশি এই অ্যাডভোকেসির ব্যাপারটা আরো একটু বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত। যেমন হচ্ছে ইউকেতে নেক্সট ইয়ারে হচ্ছে যে G7 মিটিং হবে, যে ওয়ার্ল্ডের যে 7টা বড় কান্ট্রি আছে তাদের হচ্ছে যে ইকোনমিক্যালি রিচ কান্ট্রি তাদের একটা মিটিং হবে। আমি সেখানেও একটা হচ্ছে ডিসেবিলিটির বিষয়টা যেন ওখানে আসে সে ব্যাপারেও কাজ করতেছি, যেহেতু হচ্ছে অন্য সংগঠনগুলো নিয়ে। সেহেতু আমরা হচ্ছে এখন যে অবস্থা চলছে কোভিড এর, এটা ব্যাপকতা আরো বেশি হবে, ইকোনমিক অবস্থা আরো খারাপের দিকে যাবে। সে তুলনায় আমি বলবো যে কোভিড এর যে সমস্ত ইফেক্ট আমাদের মতো দেশে, যদিও তথ্যের ক্ষেত্রে কিছু অসঙ্গতি থাকতেও পারে, কিন্তু তারপরেও বলবো যে তুলনামূলক কম দেন হচ্ছে যে ইউএস বা ইউকেতে যে এটার প্রভাব যত বেশি। কিন্তু এটা যে আরো ব্যাপক হতে পারে না তা না। তো সেই জন্য আমাদেরকে এই চেষ্টাটা গ্রাসরুটে কান্ট্রি লেভেলে যেমন করতে হবে, গ্লোবাল লেভেলেও করতে হবে। সেই চেষ্টা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা করে যাচ্ছি। বিপিওদেরকেও আমরা এই 5টা দেশে বিভিন্নভাবে সহযোগিতা করছি, তারাও করতেছি। এবং শুধু তাই নয়, আমাদের হচ্ছে যে কিছু স্টিমুলাস প্রোগ্রামও এডিডির পক্ষ থেকে বাংলাদেশেও নেওয়া হয়েছে। প্লাস গভর্নমেন্ট যেন যে সমস্ত প্রোগ্রাম গুলা চলছে সেখানেও যেন প্রতিবন্ধীরা অন্তর্ভুক্ত রাখে সেই ব্যাপারে হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে। সেটা আমি মনে করি যে উইথ দ্য ডিসেবল পিপলস এন্ড ডিসেবিলিটি মুভমেন্ট হ্যাজ বিগ রেসপন্সিবিলিটি, যে হচ্ছে এটাকে আমাদের গ্রাসরুট থেকে গ্লোবাল পর্যায়ে হচ্ছে যে এই কোভিড যে রিলেটেড আলোচনা হচ্ছে সেখানে ডিসেবিলিটি ইনক্লুশন বিষয়টাকে অবশ্যই থাকতে হবে। এটা যেমন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের দায়িত্ব, এটা একটা গ্রাসরুট লেভেলের অর্গানাইজেশনের দায়িত্ব। এবং আপনি যদি আরেকটু চিন্তা করেন যে মে মাসে যে হলো গ্লোবাল ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হলো, সেই অ্যাসেম্বলিতে কিন্তু ডিসেবিলিটি ইনক্লুড রেজুলেশন হয়েছে, সেই ডিসেবিলিটি ইনক্লুশন ইনক্লুড করা হয়েছে, সেখানে আমাদের একটা রোল ছিল। তো এখন হচ্ছে এই রেজুলেশন বা কমিটমেন্ট গুলা ইমপ্লিমেন্ট হবে কান্ট্রির মাধ্যমে। সেটা এখন ডিসেবিলিটি মুভমেন্টের কাজ হচ্ছে যে হেলথ মিনিস্ট্রির সঙ্গে বসা, অন্যান্য মিনিস্ট্রির সঙ্গে বসে হচ্ছে যে এই ডিসেবিলিটি ইনক্লুশনের বিষয়টাকে কোভিড এর ক্ষেত্রে কিভাবে নিয়ে আসা চিন্তা করা যায়। কিন্তু রিয়ালিটি হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, নট ইন অনলি ইন মাই কান্ট্রি, এবং ইভেন ইউকে এন্ড আদার্স, গভর্নমেন্টস আর ডুইং বাই দেমসেলভস লট অফ থিং। কিন্তু হচ্ছে যে সিভিল সোসাইটির এই ইমার্জেন্সি অবস্থায় পার্টিসিপেশনটা কম্পারেটিভলি কম। কিন্তু আমার হয় সেটা থাকা উচিত নয়। অনলাইন হোক আর অফলাইন হোক, আমাদেরকে গভর্নমেন্টের সঙ্গে কাজ করতেই হবে, বিকজ গভর্নমেন্টস হ্যাভ দ্য মেইন রেসপন্সিবিলিটি টু সাপোর্ট দেয়ার সিটিজেন। উই ডিসেবল পিপল, আমরা নিজেরা হচ্ছে এই দেশের নাগরিক, আমরা যে দেশে আছে বসবাস করতেছি, অবশ্যই সরকারের সঙ্গেই আমাদের সহযোগিতা কাজ করতে হবে। এখন অ্যাডভোকেসির ধারাও চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে আগে যেমন হচ্ছে প্রতিবাদ প্রতিরোধ করে আমরা দাবি আদায় করতাম, এখন বরং হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে
পার্টনারশিপের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, অ্যাডভাইজিং এর মাধ্যমে হচ্ছে যে আমরা আরো বেশি অ্যাচিভ করতে পারবো। সেহেতু উই শুড হ্যাভ পার্টনারশিপ উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড উইথ আদার ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল যে সমস্ত পার্টনার গুলো আছে, ডোনার আছে, সবাইকে মিলিয়ে কাজ করতে। ইটস হিউজ রেসপন্সিবিলিটি, অনেক কাজ, সেহেতু ঘুমানোর সময় নাই। লেটস উই ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি না আপনাকে? শোনা যাচ্ছে না? বলতে যাচ্ছিলাম যে কখনোই ঘুমানোর সময় ছিল না। কিন্তু তারপরে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা আমরা বলবো যে মানে বিশেষ করে বৈষম্যে থাকা মানুষগুলা বরাবরই দেখেছে যে তার আশেপাশে সব মানুষ ঘুমাচ্ছে। তো আমি না একটু শেষ করো কোভিড রিলেটেড কিছু আলোচনা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আমি আমি যেটা বলতে চাই, আমরা আমরা তো এখানে রোহিঙ্গা রেসপন্সে কাজ করি। তো আমি যে সংগঠনে কাজ করি, আমাদের মেইন স্ট্রিমিং এর স্কোপ বেশি। তো সেই জায়গা থেকে আমরা কোভিড এর সময় এবং কোভিড পরবর্তী জায়গাগুলোতে যে ডিসেবিলিটি মেইন স্ট্রিমিং এর জায়গা থেকে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে, মানে যেটা বলে হসপিটাল অ্যাক্সেসিবিলিটি, তারপরে প্রায়োরিটি দিয়ে ভলান্টিয়ারদের প্রায়োরিটি দেওয়া, তারপরে ইকোনমিক এম্পাওয়ারমেন্টে তাদেরকে প্রায়োরিটি দেওয়া, এই কাজগুলো হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় আরো অনেক কিছু করার আছে, যেটা আসলে হোলিস্টিক্যালি করা দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। কোভিড মানে এক অর্থে মোশাররফ ভাই যেটা বলেছেন যে মানে কি এখানে আসলে সিভিল সোসাইটি পার্টিসিপেশন করছেন কম মনে হচ্ছে, কিন্তু এটা বেশি জরুরি। কোভিড এক অর্থে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করার একটা মানে কি আহ্বান জানিয়েছে। মানে কি এটা এক হলো এই সমস্যাটা সারা পৃথিবীর সব মানুষের, এবং পাশাপাশি এই সমস্যার সমাধান হলো আমাদের হলো সবাই মিলে যদি না করি, কারণ আঘাতটা এসেছে বড় আকারে। মানে আমি যদি আমার দেশের কনটেক্সটে বলি যে বিশাল এক মানুষ হলো আয়ের বৈষম্যের মধ্যে পড়ে গেছে, এবং তারা একটা দারিদ্র সীমা, তাদের জন্য দারিদ্র সীমাটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাদের জন্য দারিদ্র। সেই অর্থে এটা শুধুমাত্র বাংলাদেশ না, উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রেও এই একই কথা বলা চলে। এবং সেখানে প্রতিবন্ধী মানুষ বরাবরের মতোই মানে কি প্রায়োরিটিতে কম পড়ে যায়। আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো আমরা আলাপ করতে চেয়েছিলাম, এক হলো কি অনেকে এখানে লিখেছেন এবং আপনারাও বলেছেন যে একটা জায়গায় ঘাটতি আছে, আমরা সরকার করছে, চেষ্টা করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে এবং সেটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, আগাচ্ছি, আমরা খুব ধীরেও আগাচ্ছি। এবং এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আসলে আমাদের আরো সকলের এক যোগে কাজ করা দরকার। আমি এই এই বক্তব্যটা দিয়ে আজকের এটা শেষ করতে চাই। মোশাররফ ভাইকে ধন্যবাদ জানাই। মোশাররফ ভাই এই কি ওয়ার্ডটা দিয়েছিল যে প্রতিবন্ধিতা বিষয়ে যদি বড় ধরনের আমাদের অর্জন দরকার পড়ে দেশীয় প্রেক্ষিতে অথবা বিশ্ব প্রেক্ষিতে, সেখানে আসলে আমাদের সবাইকে একজোট হওয়ার কোনো বিকল্প নাই। মোশাররফ ভাই একজোট হতেই হবে। হ্যাঁ, তাহমিনা বলেছে হ্যাঁ আমাদেরকে আসলে সবাইকে আরো 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 ভাবতে হবে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কিন্তু একজোট হয়েই ভাবতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের একটা সময় বেশি নিয়ে নিয়েছি, সেহেতু বোধহয় যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের কিছু কথা বলবে। সেটা থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা আজকের মতো ইতি টানতে চাই। এর মধ্যে আমি একটু ছোট করে একটু বলে নিতে পারি, আমাদের সবার পক্ষ থেকে আমরা মাঝে মাঝে বিরতি দিয়ে কথা বলেছি, প্রত্যেকেই একটু একটু বিরতি দিয়ে কথা বলেছি, কিন্তু একজন আমাদের মধ্যে আজকে নতুন এসেছেন, কিন্তু একটানা কথা বলে গেছেন, এবং কথা বলে গেছেন আরো অনেক মানুষের জন্য, আমরা যারা শুনতে পারছি না তাদের জন্য কথা বলে গেছেন। আমি তোমাকে বলবো আপনি এক অসাধারণ মানে শেষ মুহূর্তে একদম মানে 9:05 যুক্ত হয়েছেন। আজকে আমাদের মুক্তা আসতে পারেননি, অসুস্থ, এবং মুক্তা স্থলে তোমা যোগ হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামকে, আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই আলোচনাকে অনেক সমৃদ্ধ করেছেন। আপনার উপস্থিতির জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, অনেকদিন পর কথা, অনেক প্রশ্ন। আমরা যেতে পারি বোধহয়।
অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি বলতে হয়, কারণ আমরা আসলে 1 ঘন্টার প্রোগ্রাম বলে আমরা প্রায় 2 ঘন্টা। তারপরেও বোধহয় আমাদের অনেক কিছু রয়ে গেছে, আরো অনেক কিছু থাকবে আলোচনার বাকি। করোনাকালে আলাপন অনুষ্ঠান অ্যাপারচার ও এনএম ট্রাস্ট যৌথভাবে আয়োজনের পক্ষ থেকে আপনাদের দুজনের এত সুন্দর প্রাণবন্ত ও তথ্যবহুল আলোচনায় মুগ্ধ, এবং আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে আপনাদের এই মূল্যবান মহামূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহমিনা আপা ও মোশাররফ ভাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন আরেকটু তমা আপাকে আমি শর্ট করেই বলি তমা আপা, কারণ বরাবরের মতো আমাদের সাথে আফরোজা মুক্তা থাকতো, উনি অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেননি। এই ইশারা ভাষার জন্য সহায়তা করছে আমাদেরকে টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। করোনাকালে আলাপন অনুষ্ঠানের অ্যাপারচার ও এনএম ট্রাস্টের যৌথ আয়োজনের পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আরো ধন্যবাদ জানাই যারা প্রশ্ন ও মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমি আবারও আরো কিছু নাম যুক্ত হয়েছে, তাদেরকে উল্লেখ করে বলতে চাই যে তারা আমাদের সাথে একদম প্রত্যেকটা প্রশ্নে প্রশ্নে কথায় কথায় যোগ করেছেন নানাভাবে। এমডি হাবিবুর রহমান, AHM ফরহাদ, নুরুন্নাহার নুপুর, মহুয়া পল, তাহমিনা আক্তার, আহসান হাবিব, তাসনোবা আলী, আশফাক কবির, ফাহিম মোহাম্মদ হক, আশরাফ সিদ্দিক, এনামুল হক খসরু, ফয়েজ উদ্দিন আহমেদ, ফাহমিদা আমিন, AKM সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, SM মনির আহমেদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং আমাদের অনুষ্ঠান নিজে দেখুন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং লাইক ও কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ। আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। Islam. Thank you.